ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের এই ক্লাসে আমরা ফিজিক্সের ঘর্ষণ বা ফ্রিকশন চ্যাপ্টারটা পড়ব। এখন ঘর্ষণ ব্যাপারটা পড়তে গেলেই না আমার একটা খুব ছোটোবেলার কথা মনে পড়ে। ব্যাপারটা যদিও খুব মজার, কিন্তু আবার লজ্জারও বটে। স্যার, মজার ঘটনা আবার লজ্জারও? তখন অষ্টমী পুজোর দিন আমার সকালবেলা মা আমায় নতুন জামা এবং নতুন প্যান্ট পরিয়ে দিয়েছে। আমাদের বাড়ির যে সিঁড়ি ছিল না, সেই সিঁড়িতে মোটর সাইকেল তোলবার জন্য একটা এরকম পাটাতন মতো ছিল, সিমেন্টের তৈরি। ব্যাস, পুজোর ঘর টুটে এক পাক থেকে এক পাক দেখে এসে আমি সমানে সেটা দিয়ে ঘষাঘষি করে 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 সুড়সুড়ি খাচ্ছি। বুঝতে পারছো? এখানে বসে আছি, ক্রমশ সুড়সুড়ি খাচ্ছি। কিছুক্ষণ পর এই সুড়সুড়ি খেতে গিয়ে দেখি আরে আমার পেছনে লাগছে তো। বুঝতে পেরেছি কখন শ্বশুরি খেতে গিয়ে আমার নতুন প্যান্ট তো ছিঁড়ে গেছেই, আমার চামড়াও উঠে গেছে পেছনের। মাকে গিয়ে বলতে মা তো রেগে আগুন। আর তারপরে কিছুক্ষণ বলে, তোমাকে বলেছিলাম না অত ওই রকম দাগ কাটা অমসৃণ না করতে, তারা অন্তত শ্বশুরি তো খেতে পারতো, ওর পেছনটা তো ছুলে যেত না। বাবা তখন বলছে, আরে অমসৃণ না করলে মোটর সাইকেলটা উঠবে কী করে? এটাও তো কাজের কথা। যদি মসৃণ হয় তাহলে তো মোটর সাইকেলের চাকা উঠবে না, গ্রিপ করতে পারবে না। আবার যদি অমসৃণ হয় তাহলে সুজিতের প্যান্ট তো ছিঁড়বে, বারবার ছিঁড়বে। নতুন প্যান্ট আজকে ছিঁড়ে ফেলেছে, কালকে আর একটা ছিঁড়বে। অর্থাৎ এই যে ঘর্ষণ আমি তোমাদেরকে আজকে বলতে শুরু করব, সব সময় না আমাদের এই ঘর্ষণকে পদার্থবিজ্ঞানের ইতিহাসে ক্রিমিনাল বানানো হয়। ঘর্ষণ মানে ক্রিমিনাল, ঘর্ষণ কমলেই ভালো। কিন্তু ঘর্ষণের অনেক ভালো দিকও আছে, অনেক খারাপ দিকও আছে, অনেক সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের চ্যাপ্টারে ঘর্ষণ সম্পর্কে খুঁটিনাটি পড়ব। কি কি আলোচনা করব লিখে নিতে পারো। ঘর্ষণ কি, ঘর্ষণ কেন হয়, পারমাণবিক স্তরে গিয়ে ঘর্ষণের ব্যাখ্যাটা ঠিক কী কী, ঘর্ষণের গাণিতিক ব্যাখ্যাটাই বা কীরকম, ঘর্ষণের সুবিধা কী, ঘর্ষণের অসুবিধা কী, যেখানে ঘর্ষণের সুবিধা সেখানে ঘর্ষণ বাড়ানো কী করে যায়, যেখানে ঘর্ষণের অসুবিধা সেখানে ঘর্ষণটা কমানো কী করে যায়, ঘর্ষণ কমানোর পদ্ধতিগুলো কী কী, ঘর্ষণের প্রকারভেদ কী, ঘর্ষণ কত রকম কী কী, কোন রকম ঘর্ষণ কোন ক্ষেত্রে কিভাবে কাজ করে, কোন ঘর্ষণটা আমাদের কাজে আসে, কোন ঘর্ষণের তুলনায় কোন ঘর্ষণটা বেশি, ঘর্ষণের সূত্রাবলী, ঘর্ষণ গুণাঙ্কের মান, বাস্তবে ঘর্ষণের প্রয়োগ। একটা লম্বা ক্লাস হতে যাচ্ছে, একটু ধৈর্য ধরে বসতে হবে। আমাকে তো চেনোই, হাসি মুখে ঘর্ষণের মতো একটা ফিজিক্সের কঠিন চ্যাপ্টার জলবৎ তরলং হয়ে যাবে, এই বিশ্বাসটুকু আমি তোমাদেরকে দিতে পারি। তার আগে নিজের পরিচয়টা একবার দিয়ে নিই, সকলেই চেনো আমাকে। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। ঘর্ষণ সম্পর্কে পড়তে গেলেই নতুন করে যে আমাকে পড়াশোনাটা করতে হবে, ভেরি ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ঘর্ষণ কি। লিখে নাও, তার কারণ পদার্থবিজ্ঞানে শুধু বুঝলেই হবে না, লিখে নিতে হবে। যখন কোনো একটা বস্তু আর একটা বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয়, তখন এই বস্তু দুটো তল, স্পর্শতল বরাবর একটা বিরুদ্ধ বল, একটা বাধা বল, কোন দিকে বিরুদ্ধ না গতির বিরুদ্ধে বাধা বল তৈরি হয়, যাকে কিন্তু আমরা সাদা ভাষায়, ভালো ভাষায় ঘর্ষণ বলি। আশা করি বোঝা গেল। তাহলে ঘর্ষণ কি, একটা তলের ওপরে আরেকটা তল রয়েছে, এবার এই দুটো তলের মধ্যে যদি একটা গতির সৃষ্টি করতে যায়, একটা গতির সৃষ্টি করতে চায়, তাহলে গতির সৃষ্টি করতে চাইছি বা গতিশীল করছি, তার ফলে এই গতির বিরুদ্ধে ওই দুটো তলের স্পর্শতলে একটা বাধা বল তৈরি হয়, যাকে কিন্তু ঘর্ষণ বলে। দুটি বস্তুর অমসৃণ স্পর্শতল যত বেশি অমসৃণ হবে তত বেশি ঘর্ষণ সৃষ্টি হবে। আবার ঘর্ষণ সৃষ্টি হলে কিন্তু সঙ্গে সঙ্গে ঘর্ষণজনিত কারণে একটু তাপও তৈরি হয়। আমি একটা টাস্ক দিতে পারি তোমাদেরকে, দুটো হাত অনেকক্ষণ ধরে ঘষো, দেখো এমন অবস্থা হবে যেন হাতের তলাটা পুড়ে গেল। অর্থাৎ এই যে বিরুদ্ধ বল দিচ্ছে, সেই বিরুদ্ধ বল আবার একটা গরম বা তাপেরও সৃষ্টি করে।
এখন কিভাবে এটা হয়, কেন এটা হয়, দুরকমভাবে এই ঘর্ষণ কেন হয় তার ব্যাখ্যা করা যেতে পারে। এক হচ্ছে ক্লাসিক্যাল উপায়ে অর্থাৎ সাধারণ অনুযায়ী, আর একটা হচ্ছে এর পারমাণবিক স্তরে ঘর্ষণের ব্যাখ্যা, কনসেপ্ট অফ দ্য ফ্রিকশন অ্যাট অ্যাটমিক লেভেল, পারমাণবিক স্তরে নেমে কি হয় সেটার একটা ব্যাখ্যা। যদিও তোমাদের সাধারণ ব্যাখ্যাটা দিলেই হতো, কিন্তু ফিজিক্স যখন আমি পড়াতে শুরুই করেছি তখন কেন তোমরা পারমাণবিক ব্যাখ্যাটাও জানবে না? নিশ্চয়ই জানবে, আমিতেও। প্রাথমিকভাবে মনে করা হয়, দেখো দুটি বস্তু যতটাই মসৃণ হোক না কেন, এই পৃষ্ঠতল আপাত দৃষ্টিতে মসৃণ মনে হলেও শক্তিশালী অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে যদি দেখা যায় তাহলে বস্তুর পৃষ্ঠদেশে ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু অংশ দেখা যাবে, যেটাকে ইংরেজিতে বলে, পদার্থবিজ্ঞানের পরিভাষায় বলে আনডিউলেশন, UNDULATION। এরকম মেনি আনডিউলেশনস দেখা যাবে, একটু উঁচু নিচু। অর্থাৎ তুমি যেটাকে সম্পূর্ণ মসৃণ মনে করছো, তেলা আণুবীক্ষণিক যন্ত্রের নিচে ফেললে সেটাকেও কিন্তু একটু উঁচু নিচু এবড়ো খেবড়ো জায়গা দেখা যাবে। এখন এই যে যখন দুটো এবড়ো খেবড়ো জায়গা থাকছে, তখন একটা তলের সঙ্গে আর একটা তল বসাচ্ছ বা সংস্পর্শে আসছে, তখন এই বস্তুর পৃষ্ঠতলের ক্ষুদ্র ক্ষুদ্র যে উঁচু নিচু অংশ সেগুলো পরস্পরের সঙ্গে আটকে যায়। আর এই যে পরস্পরের সঙ্গে আটকে গেল, এই আটকে যাওয়ার পরে এবার তুমি যখন গতির সৃষ্টি করতে চাইছো, তখন এই আটকে যাওয়ার জন্য একটা ঘর্ষণ বল তোমার গতির বিরুদ্ধে তৈরি হচ্ছে। এটা কিন্তু সাধারণ ব্যাখ্যা। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এই সাধারণ ব্যাখ্যার গভীরে তুমি যদি নামো তাহলে একটা অসাধারণ ব্যাখ্যাও খুঁজে পাওয়া যাবে। এইটাকে বলা হয় পারমাণবিক স্তরে ঘর্ষণের ধারণা। কি ঘর্ষণের ধারণা পারমাণবিক স্তরে? ভালো করে বোঝো। আমি পারমাণবিক স্তরে নেমে পড়াচ্ছি, এইটা কিন্তু রাইট ডাউন করো, এখানেও লেখা যাবে, আমি কথা দিচ্ছি। একটা একটা করে লাইন আমি আস্তে আস্তে বলবো, এখানেও লেখা যাবে, এবার তোমরা লিখেও নেবে। সাধারণ ব্যাখ্যাটা তো বুঝতেই পারছো, অমসৃণ আটকে যায়, দ্যাট ইজ এনাফ। কিন্তু পারমাণবিক স্তরে কি? পারমাণবিক স্তরের গল্পটা কিন্তু একই রকম প্রাথমিকভাবে, কিন্তু ভেতরে একটু গভীর কথা যখন বলবো তখন মনে হবে একটু কঠিন, কিন্তু আদতে ব্যাপারটা সোজা। এবং এই পারমাণবিক ব্যাখ্যা দিলে অনেকক্ষণ ধরে ঘর্ষণ হলে কেন তাপ উৎপন্ন হয় তারও একটা ব্যাখ্যা কিন্তু আমি দিতে চেষ্টা করছি বা দিচ্ছি। দেখো, কোনো তল, লিখে নাও, সম্পূর্ণভাবে মসৃণ নয়। কোনো তল সম্পূর্ণভাবে মসৃণ নয়। আপাত দৃষ্টিতে কোনো তলকে মসৃণ বলে মনে হলেও তলটি ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু স্থান থাকে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু অংশ দেখা যায়, যাকে পদার্থবিজ্ঞানের পরিভাষায় বলে আনডিউলেশন। এখন যখন দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হয় তখন কেবলমাত্র তল দুটির উঁচু নিচু অংশগুলোর মধ্যে কিন্তু একটা স্পর্শ ঘটে, যেটাকে বলা হয় প্রকৃত স্পর্শ। এই প্রকৃত স্পর্শ বিন্দুগুলিতে তলদ্বয়ের কণাগুলোর মধ্যে ব্যবধান কিন্তু কমে আসে। স্বাভাবিক, দুটি বস্তুকে এরকম রেখেছো, এবার তুমি একটার উপর একটা বসিয়ে দিয়েছো, একটা বস্তুকে তুমি এখান থেকে এখানে বসিয়ে দিয়েছো। তাহলে এখানে যখন উঁচুতে রেখেছিল তখন এইটার তলের সঙ্গে এইটার তলের কোনো সংস্পর্শ ছিল না। এবার যখন বসিয়ে দিয়েছো তখন কিন্তু এই দুটো তলের উঁচু নিচু অংশগুলো কাছাকাছি এসছে, প্রকৃত স্পর্শ হয়েছে। এইখানটাতে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এইটার ওজন ভর যত বেশি হবে ওর এবড়ো খেবড়ো অংশগুলো কিন্তু তত বেশি আটকে বসবে। সেই জন্য ভারী বস্তুকে টেনে নিয়ে যেতে কিন্তু একটু বেশি কষ্ট হয়, ঘর্ষণটা একটু বেশি হয়, আমি সেটা পরে বলছি। তার মানে যদি ভারী হয় তাহলে কিন্তু এবড়ো খেবড়ো তলটার সঙ্গে আরও বেশি এঁটে বসবে, অর্থাৎ প্রকৃত স্পর্শ ব্যাপারটাকে তৈরি হবে কাদের মধ্যে? দুটো তলের মধ্যে। এই প্রকৃত স্পর্শগুলির তলগুলির কণাগুলির মধ্যে সামান্য ব্যবধান কিন্তু কমে যাওয়ায়, যেহেতু ব্যবধান কমে গেল, তখন তাদের মধ্যে একটা শক্তিশালী আণবিক বল বা মলিকুলার ফোর্স কার্যকর হতে শুরু করে। অর্থাৎ তুমি একটা বস্তুর সঙ্গে একটা বস্তু রেখে দিয়েছো, সেই জন্য তাদের মধ্যে একটা শক্তিশালী মলিকুলার বল কিন্তু কার্যকর হতে শুরু করেছে। এখন শক্তিশালী মলিকুলার বল কার্যকর হতে শুরু করেছে, এই যে একটা বস্তুর সংস্পর্শে অনেক দিন ধরে একটা বস্তুকে রেখে দিলে তাদের মধ্যে একটা শক্তিশালী মলিকুলার বল যে কার্যকারী হয় তার একটা বাস্তব ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারি।
একটা বইয়ের পাতাগুলোকে যখন কম্প্রেস করে নতুন বই আনে, অনেক দিন তুমি না পড়ে একদম একটা বই চাপা দিয়ে আর তার উপর আটা চাপা, তার উপর আটা চাপা, বই চাপা দিয়ে একটা তলার দিকে একটা বই রেখে দিয়েছো। তুমি বইগুলো খুলতে গিয়ে দেখবে একটা পাতা আটা পাতার সঙ্গে লেপ্টে আছে, খুলতে চাইছে না। তুমি কি আঠা দিয়েছিলে? আঠা তো দাওনি। কিন্তু দীর্ঘদিন ধরে তারা এই যে সংস্পর্শে থাকছে, সংস্পর্শে থাকার জন্য তাদের আন্তঃআণবিক বল, একটা শক্তিশালী আন্তঃআণবিক বল, মলিকুলার ফোর্স এদের মধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে। পদার্থবিজ্ঞানের পরিভাষায় এই ধরনের যে অনেক দিন ধরে থাকলে বা কাছাকাছি থাকার ফলে এদের মধ্যে যেটা আন্তঃআণবিক বল তৈরি হয়, একে বলা হয় ঠান্ডা ঝালাই। ঠান্ডা ঝালাই বলে ফিজিক্সে কিছু হয় না, ইংরেজিতে বলে কোল্ড ওয়েল্ডিং। কোল্ড ওয়েল্ডিং মানে সত্যি সত্যি ঝালাই হচ্ছে না, কিন্তু এটা ঠান্ডা ঝালাই, মানে একটা আকর্ষণ বল কাজ করছে। এবং এই আকর্ষণ বলটা কাজ করে কেন? তার কারণ পরস্পরের অণুগুলো কাছে আসার জন্য তাদের মধ্যে একটা আণবিক বন্ধন বা মলিকুলার বন্ড সৃষ্টি হয়। আশা করি বুঝতে পারছো। এই যে আণবিক বন্ধনী বা বন্ড সৃষ্টি হচ্ছে যখন একটা বস্তু, এইবার করছি কি, যখন একটা বস্তুকে অপর বস্তুর ওপর দিয়ে আমি গতিশীল করার চেষ্টা করছি, তাহলে বন্ড সৃষ্টি হয়ে রয়েছে। এইবার যখন আমি গতিশীল করার চেষ্টা করছি বা গতিশীল করছি, তখন এই আণবিক বন্ধনগুলো কিন্তু ভাঙতে শুরু করে। এই বন্ধনের আওতায় থাকা বস্তুগুলোর মধ্যে তখন একটা লোকাল ডিফরমেশন তৈরি হয়, বন্ডগুলো ভাঙতে শুরু করে। বন্ডিং তো রয়েছে, এবার বন্ড ভেঙে তুমি নিয়ে যাচ্ছ, তার ফলে একটা লোকাল বিকৃতি, একটা স্থানীয় বিকৃতির সৃষ্টি হয়। একই সঙ্গে আবার যখন আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছ, তখন নতুন আরেকটার সঙ্গে আবার নতুন বন্ধনের সৃষ্টি হয়। তাহলে এই যে একটা জায়গা থেকে ভেঙে চলে গেলে সে তো একটা বাধা বল দিলই, আবার আরেকটা জায়গায় যখন সরছো তুমি, এই যে সরছো তো তখন একটা বাধা তো ও দিল, ওই আণবিক বন্ধনটা ভেঙে যাওয়ার পরে আবার নতুন বন্ধন সৃষ্টি হলো। এই যে একটা জায়গায় ভাঙছে, আবার একটা পাশের জায়গায় গিয়ে আবার একটা নতুন বন্ধনের সৃষ্টি করছে। এই স্থানীয় বিকৃতিগুলি বস্তুর দুটির মধ্যে একটা কম্পন সৃষ্টি করে এবং এই শক্তি কণাগুলির মধ্যে একটা বিশৃঙ্খল গতি সৃষ্টি করে। যে স্পর্শতলের মধ্যে যে কণাগুলো বা অনুপরমাণুগুলো রয়েছে তার মধ্যে একটা বিশৃঙ্খল গতির সৃষ্টি করে। ঠিক আছে, এই বিশৃঙ্খল গতি বা এই বাধা বল, এটা কি হয়, এই বিশৃঙ্খল গতির জন্যই কিন্তু একটা তাপ তৈরি হয়। অণুগুলোর স্পর্শতলে একটা অনুপরমাণুগুলো একটা বিশৃঙ্খল গতি যে তৈরি হয়, এই বিশৃঙ্খল গতির ফলে একটা তাপ তৈরি হয়। তো আমরা যখন আমি তাপ পড়াবো তখন আমি বলবো গতি যখন তৈরি হয় তখন কিন্তু তাপ তৈরি হয়। তাপমাত্রা মানেই আসলে গতি। এই অণুগুলোর বিশৃঙ্খল একটা গতি, এই বস্তু দুটোর সংস্পর্শ তলে কিন্তু তাপ তৈরি হয়। এটা কিন্তু কেন তাপ তৈরি হয় ঘর্ষণে, তার ব্যাখ্যাটা কিন্তু আমি দিচ্ছি। তলদ্বয়ের মধ্যে যদি অভিলম্ব বৃদ্ধি পায়, মানে তল দুটোর মধ্যে যে বস্তুটা, যে উপরে বস্তুটা রয়েছে যেটা স্লাইড করছি, সেইটা যদি খুব ভারী হয়, তাহলে স্পর্শতলের যে আণবিক বন্ধন, সেই বন্ধনের পরিমাণটা বৃদ্ধি পায়। অনেক বেশি ভারী হলে কি কাছাকাছি চলে আসে, অনেক বেশি কাছাকাছি চলে আসে, তার ফলে কি বন্ধনটা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। সেই জন্য এর ভর বৃদ্ধি পাওয়ার সঙ্গে বা ওজন বল বৃদ্ধি পাওয়ার সঙ্গেও কিন্তু ঘর্ষণ সমানুপাতিক, ঘর্ষণটা বেড়ে যায়। অর্থাৎ ওজন যত বাড়বে ঘর্ষণটাও তত বেশি হবে। ঠিক আছে, এইটা হলো কিন্তু ঘর্ষণের ফান্ডা। তাহলে ভালো করে আরেকবার পরিষ্কার করে বলি, অনেকের মাথার ওপর দিয়ে গেল। যখন একটা বস্তু আর একটা বস্তুর সংস্পর্শে নিয়ে আসছো, তখন এদের স্পর্শতল দুটো পরস্পর কাছে আসছে। যতই মসৃণ হোক না কেন, আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখলে প্রত্যেকটা তলের মধ্যেই কিন্তু কিছু আনডিউলেশন মানে হচ্ছে অমসৃণ কিছু ব্যাপার রয়েছে। তারা একসঙ্গে একটা ঘাড়ের উপরে বসে গেল। যখনই তারা কাছাকাছি এলো, তখন এই দুটো অণু পরস্পর কাছাকাছি আসার জন্য তাদের মধ্যে একটা আণবিক বল, মলিকুলার ফোর্স তৈরি হয় এবং এই মলিকুলার ফোর্সের জন্য তারা একটু কাছাকাছি এসেছে, কাছাকাছিই থাকতে চায়। এইটাকে পদার্থবিজ্ঞানের পরিভাষায় বলে ঠান্ডা ঝালাই বা কোল্ড ওয়েল্ডিং। এই যে কোল্ড ওয়েল্ডিং বা ঠান্ডা ঝালাই, এইটা কখন ভালো করে বোঝা যায়, যখন একটা বইকে অনেক দিন ধরে তুমি রেখে দিয়েছো না পড়ে, তখন তুমি তাদের পাতাগুলোকে খুলতে গিয়ে দেখবে একটার সঙ্গে একটা লেটকে আছে, আঠার মতো, কিন্তু আঠা নেই। মানে অনেক দিন ধরে স্পর্শে থাকার জন্য তাদের মধ্যে একটা আন্তঃআণবিক বল তৈরি হয়েছে, যেটা একজন আরেকজনকে ছাড়াতে চাইছে না। এখন তুমি যখন এই যে আন্তঃআণবিক বল তৈরি হয়ে গেছে, এবার একটাকে মুভ করাতে চাইছো আরেকটার ওপর দিয়ে, ঘষা তো তখনই লাগবে, মুভ করাতে চাইছো, সরাতে চাইছো, তখন আগের যে বন্ডিংটা সেটা ভেঙে যায়।
আবার নতুন জায়গায় গিয়ে যেখানে সেখানে বন্ডিং তৈরি হয়। তাহলে এক জায়গায় বন্ডিং ভাঙছে, আর একটা জায়গায় গিয়ে বন্ডিং তৈরি হচ্ছে। এই ভাঙা গড়া এর জন্য এই স্পর্শতলের কণাগুলোর মধ্যে একটা বিশৃঙ্খল গতি তৈরি হয়। এই যে বিশৃঙ্খল গতি তৈরি হচ্ছে, এই বিশৃঙ্খল গতি কণাগুলোর স্পর্শতলে তৈরি হওয়ার জন্য ওই স্পর্শতলে কিন্তু কিছু তাপের উদ্ভব হয়। এই যে তাপের উদ্ভব হয় এটাই কিন্তু ঘর্ষণজনিত তাপ। ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় এই তাপ, ঠিক আছে। এবং কি হয়, এই বিশৃঙ্খলতার জন্য এই একটা যে ডিফরমেশন তৈরি হচ্ছে, একটা বন্ধন ভাঙছে আরেকটা বন্ধন তৈরি হচ্ছে, এই ভেঙে গিয়ে বের করে নিয়ে গিয়ে ঘষিয়ে নেওয়ার জন্য ও একটা বিরুদ্ধ বল দিচ্ছে ওদের স্পর্শতল। এই স্পর্শতলের বিরুদ্ধ বল, গতির বিরুদ্ধে যে বিরুদ্ধ বল উল্টো দিকে কাজ করছে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল এবং এটাই হচ্ছে তার আণবিক ফান্ডা। এই ঘর্ষণ বলটা কখন বৃদ্ধি পাবে? যখন এই তিনটে কারণ আছে। যখন এই বস্তুটা যেটা রেখেছি তার ওজন যত বেশি বৃদ্ধি হবে, তাই না? তুমি একটা বইয়ের ওপরে যদি 10 কেজি চাপিয়ে রাখো, দেখবে পাতাগুলো অনেক বেশি সেটে গেছে। 50 কেজি চাপিয়ে রাখো, তখন দেখবে ওই কোল্ড ঝালাই, ঠান্ডা ঝালাইটা বেশি হয়েছে। 100 কেজি চাপাও, দেখবো ঠান্ডা ঝালাই আরও বেশি হয়ে গেছে। তার মানে বস্তুর ওজন যত, যেটা চাপানো হয়েছে, ওজন যত বৃদ্ধি পাবে, ঘর্ষণ বল তত বৃদ্ধি পাবে। আর একটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে যে এই যে দুটো ঘর্ষণ তলের প্রকৃতি কত, মানে প্রকৃতিটা কীরকম। একটা বস্তুর সঙ্গে আর একটা বস্তুর ঘর্ষণের পরিমাণ কিন্তু সবসময় এক নয়। কিছু কিছু কঠিন পদার্থ থাকে যাদের ঘর্ষণ কম, আবার কিছু কিছু কঠিন পদার্থ থাকে যাদের প্রকৃতিগতভাবে ঘর্ষণ বেশি। তাহলে ঘর্ষণ নির্ভর করে বস্তুর ওজনের ওপরে এবং দুটো তলের স্পর্শ তলের প্রকৃতির ওপরে, কোন দুটো তল কাছাকাছি এসছে, তাই না? যদি মনে করে কঠিনের সঙ্গে কঠিনের যে ঘর্ষণ সেটা বেশি, কিন্তু কঠিনের সঙ্গে তরলের ঘর্ষণ কম, অর্থাৎ পদার্থ দুটো কী কী তার উপরে নির্ভর করে ঘর্ষণ। পদার্থে যেটা স্লাইড করছো, যেটা উপরে রেখেছো, ঘষে নিয়ে যাচ্ছ, তার ওজনের উপরে নির্ভর করে ঘর্ষণ। কিন্তু কোনো অবস্থাতে ক্ষেত্রফলের ওপরে, পদার্থের ক্ষেত্রফলের ওপরে ঘর্ষণটা নির্ভর করে না। এইটি হলো ঘর্ষণের পারমাণবিক স্তরে গিয়ে ঘর্ষণের আণবিক ফান্ডা। সিভিল সার্ভিসে যেরকম কোয়েশ্চেন হতে শুরু করেছে, কবে না কবে এই জিনিসটা জিজ্ঞেস করে বসে। আমি কিন্তু আশা করি পরিষ্কার করে তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার কথা হচ্ছে যে ঘর্ষণ কি সবসময় আমাদের এই তাপ তৈরি করে, ঘর্ষণ বাধা দেয় গতিতে, সব সময় কি খারাপ করে? না। ঘর্ষণের কতগুলো সুবিধার জায়গা আছে, কতগুলো অসুবিধার জায়গা আছে। তার আগে আমাকে জানতে হবে ঘর্ষণ কত প্রকার এবং ঘর্ষণ কী কী। ছোট ছোট করে সংজ্ঞা পড়ব, ওকে, তারপরে আমি তার ব্যাখ্যাগুলোকেও পড়ে নেব। ঘর্ষণ মূলত দু প্রকারের হয়, আমি মূলত দু প্রকারের বলছি। যদি দুটি কঠিন পদার্থের, যদি দুটি কঠিন তলের মধ্যে ঘর্ষণ হয়, মানে একটা কঠিন পদার্থ তার উপরে আর একটা কঠিন পদার্থ নিয়েছি, দুটি কঠিন পদার্থের মধ্যে যদি ঘর্ষণ হয় তাহলে এক ধরনের ঘর্ষণ হতে পারে। এইটা আবার হতে পারে কঠিন পদার্থ আর একটা প্রবাহী তরল বা গ্যাস, তাহলে এক রকমের ঘর্ষণ হতে পারে। এখন এই যে কঠিন পদার্থ ঘর্ষণ, কঠিন পদার্থ তরল বা গ্যাসীয় পদার্থের সঙ্গে ঘর্ষণ, তাহলে দু রকমের হলো। কিন্তু কঠিনে ঘর্ষণকে আবার দুটো রকমভাবে ভাগ করা যায়। একটা ঘর্ষণকে বলে স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে হচ্ছে স্থির রয়েছে, এবার আমি ওটাকে গতি দেওয়ার চেষ্টা করছি কিন্তু এখনও গতিশীল করিনি। কোনো একটা বস্তুকে তুমি রেখে গতি দেওয়ার চেষ্টা করলেই কি সে গতিশীল হবে? না, হবে না। কেন হবে না? তার কারণ তাদের মধ্যে ঘর্ষণ বল রয়েছে। যতক্ষণ না আমার দেওয়া বলটা এই ঘর্ষণ বলকে উপেক্ষা করে বেশি হবে, ততক্ষণ কিন্তু এই বস্তুটা চলতে শুরু করবে না। এই চলতে শুরু করার আগে তাদের মধ্যে যে ঘর্ষণটা এই বস্তুকে স্থির রেখেছে, এই ঘর্ষণটাকে বলা হবে স্থিত ঘর্ষণ। আর একটা ঘর্ষণ আছে চল ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। মানে কি, যখন চলতে থাকছে, এই চলতে থাকলেও তো তাদের মধ্যে ঘষা লাগবে নাকি? লাগবে না? ঘষা চলছে, আমার হাতটা ক্ষয়ে গেল গো। এই যে চলার সময়ও তো একটা ঘর্ষণ থাকবে। এই ঘর্ষণটা আবার দু রকমের হতে পারে চল ঘর্ষণ। একটা হচ্ছে বিপর্শ ঘর্ষণ, বাংলা বললে কিছু বুঝবে না, ইংরেজি বলি স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন মানে যে স্লাইড করছে, স্লিপ কেটে যাওয়া, স্লাইডিং ঘর্ষণ, স্লাইডিং ফ্রিকশন, স্লিপ কেটে যাওয়া। আর একটা ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ মানে রোল করে যাওয়া, গড়িয়ে যাওয়া, রোলিং। বলটাকে গড়িয়ে দিলে তাহলে এটা রোলিং ফ্রিকশন। আশা করি বোঝা গেল। স্থিত ঘর্ষণ মানে হচ্ছে যখন দুটি বস্তু সংস্পর্শে এসেছে, গতিশীল হওয়ার চেষ্টা করছে,
কিন্তু তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকছে না, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। আর একবার বলি, লেখা যাচ্ছে দেখো, যখন দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল হতে চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকে না, তখন বস্তুর স্পর্শতলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। চলঘর্ষণ কাকে বলে? যখন পরস্পরের সংস্পর্শে, চলঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন কাকে বলে? যখন পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে তখন বস্তুদ্বয়ের সংস্পর্শতলে তল বরাবর যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে চলঘর্ষণ বলে। মানে কি? যে দুটো বস্তু সংস্পর্শে রয়েছে তাদের মধ্যে গতি রয়েছে, আপেক্ষিক গতি রয়েছে, থেমে নেই, স্থির নেই, তখন তাদেরকে বলে কাইনেটিক ফ্রিকশন বা চলঘর্ষণ। এই চলঘর্ষণ দু রকমের হয়। যদি একটা বস্তুর ওপর আরেকটা বস্তু স্লাইড করে যায়, মানে স্লাইডিং ফ্রিকশন, আর একটা বস্তুর সঙ্গে ওপরে যদি আরেকটা বস্তু গড়িয়ে যায়, যেমন বল চালিয়ে দেওয়া যায়, তাহলে বিফর্ষ ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন কাকে বলে? একটি বস্তুর তল যখন অপর বস্তুর তলের ওপর দিয়ে পিছলে যায়, স্লিপ কেটে যায়, পিছলে যায়, মানে ঘষ্টে যায়। একটি বস্তুর তল যখন অপর তলের ওপর দিয়ে পিছলে যায় তখন বস্তুদ্বয়ের সংস্পর্শে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলা হয় বিপর্শ ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। আর আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন কাকে বলে? যখন কোনো একটা বস্তুর ওপর দিয়ে আর একটা বস্তু গড়িয়ে যায়, যেমন বল গড়িয়ে যাচ্ছে, রোলিং করতে যাচ্ছে, যখন কোনো একটা বস্তুর ওপর দিয়ে অন্য একটা বস্তু গড়িয়ে যায় তখন এই তাদের স্পর্শতলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। ক্লিয়ার হলো কি হলো না? এখন এই আবর্ত ঘর্ষণ নর্মালি বুঝতে পারছো তো? সাধারণ স্ট্যাটিক আবর্ত ঘর্ষণটা সবসময় স্লাইডিং ঘর্ষণ থেকে একটু কম হয়। ঘুরে যাচ্ছে, তো গড়িয়ে চলে যাচ্ছে। তুমি ভেবেই দেখো, এটার জন্য কিন্তু ফিজিক্সের ফান্ডা জানা দরকার নেই। এই যে বিপর্শ ঘর্ষণ মানে স্লিপ কেটে যাচ্ছে এবং ঘষতে নিয়ে যাচ্ছ, এর যা ঘর্ষণ বল হবে যদি গড়িয়ে যায়, তাহলে কি রোলিং ঘর্ষণটা অনেক কম হবে না? ধরো সাপোজ তুমি একটা গ্যাসের সিলিন্ডারকে ধরে এরকম টানতে মেজের উপর দিয়ে বসে নিয়ে যাচ্ছ, তাহলে যা ঘর্ষণ হবে যদি গড়িয়ে নিয়ে যাও তাহলে কি ঘর্ষণ কম হবে? তো অর্থাৎ খুব সোজা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম যে স্লাইডিং ঘর্ষণটা একটু বেশি, রোলিং ঘর্ষণ একটু কম, মানে রোলিং ঘর্ষণ তুলনায় স্লাইডিং ঘর্ষণটা বেশি। স্লাইডিং ফ্রিকশন ইজ মোর দ্যান দ্য রোলিং ফ্রিকশন। এই জন্যই আমরা জানি, সেই জন্য আমরা কিন্তু কোনো অবস্থাতে গ্যাসের সিলিন্ডারকে টানতে নিয়ে আসি না বা উঁচু করেও নিয়ে আসি না, আমরা গড়িয়ে নিয়ে যাই। কেন? ওরা তো সুজিত স্যারের কাছে ফিজিক্স পড়েছিল না, ওদের তো আমি শিখিয়ে দিয়েছি। শোনো, রোলিং ফ্রিকশন ইজ লেস দ্যান স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশনটা বড়, রোলিং ফ্রিকশনটা কম। ক্লিয়ার হলো কি হলো না? এই হচ্ছে মোটামুটি সংজ্ঞা। আমি কতগুলো এক্সাম্পলস দিয়ে ঘর্ষণের কিছু সুবিধা, ঘর্ষণের কিছু অসুবিধা বলবো, অনেকক্ষণ হাজিবাজি বলে যাচ্ছি, তারপরে কিন্তু ম্যাথামেটিক্সের মধ্যে চলে যাব। তার কারণ কিছু ম্যাথামেটিক্যাল ব্যাপার রয়েছে যেটা না পড়লে কিন্তু আবার ঘর্ষণ নিয়ে কিছু অঙ্কও দিচ্ছে, সেই ব্যাপারগুলো বোঝা যাবে না। একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকতে হবে। ধৈর্য ধরে থাকতে পারছো তো? আমি তো দেখো হাসি মুখে কথা বলে যাচ্ছি। ওকে, যখন আমি ভিডিও বানাচ্ছি তখন আমার দুপাশে দুটো 1000 পাওয়ারের লাইট জ্বলছে, বোঝা গেল? 1000 ওয়াটের লাইট দুপাশে, তার মানে 2000 লাইট। মাথার উপর ফ্যানও চলছে না, এসিও চলছে না, কষ্ট বুঝতে পারছো? তা সত্ত্বেও কিন্তু আমি দেখো হাসি মুখে রয়েছি। মাঝে দেখবে ঘেমে নেই, অস্থির, তবু তোমাদের জন্য হাসি। তাহলে আমি যদি হাসি মুখে থাকতে পারি তাহলে তুমি কেন হাসি মুখে থাকবে না? চলো হাসি মুখে শিখি। তাহলে আমরা কি করব এখন? ঘর্ষণের সুবিধা জানবো, অসুবিধা জানবো, তারপরে আমরা ম্যাথামেটিক্যাল ব্যাপারের মধ্যে চলে যাব। তো ঘর্ষণের সুবিধা কী? মানে ঘর্ষণ মানে এরকম নয় যে ঘর্ষণ মানে অলওয়েজ ঘর্ষণ হচ্ছে ক্রিমিনাল, ঘর্ষণ সবসময় খারাপ করে, ঘর্ষণ কখনো ভালোও করে। দৈনন্দিন জীবনে এরকম অনেকগুলো এক্সাম্পল আমি তোমাকে দিতে পারবো যেখানে কিন্তু ঘর্ষণ আমাদের উপকার করে। যেমন হচ্ছে হাঁটা চলা করা, তোমার সঙ্গে পায়ের সঙ্গে মাটির একটা ঘর্ষণ বল রয়েছে বলেই তুমি কিন্তু হাঁটা চলা করতে পারছো। তোমার মেঝের ওপরে যদি এক বালতি, মানে এমনিতেই মনে করো খুব পালিশ করা পাথরের মেঝে, শ্বেত পাথরের মেঝে, আচ্ছা টাইলস মনে করো, টাইলস আরও মসৃণ, তারপরে যদি মনে করো নারকেলের তেল আমি ঢেলে দিয়েছি,
এবার হাঁটতে পারবে? তুমি হাঁটতে পারবে? হাঁটতে পারবে না। কেন পারবে না? তুমি তো তুমিই রয়েছো, তোমার গায়ে সেম বল রয়েছে, পা রয়েছে, মেঝে রয়েছে। হাঁটতে পারবে না কেন? না, তোমার পায়ের সঙ্গে যে মেঝের ঘর্ষণটা, সেই ঘর্ষণটা কিন্তু কী বলো, ঘর্ষণটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ওই জন্য আমরা হাঁটতে পারবো না। এই জন্যই আরেকটা ইনফরমেশন বলে দিই, বাথরুমের যে টাইলসগুলো হয় সেগুলো কিন্তু মসৃণ হয় না, সেগুলো রাফ হয়। তার কারণ কি? কঠিনের সঙ্গে কঠিনের তাও একটা রকমের ঘর্ষণ থাকে, কিন্তু কঠিনের সঙ্গে যদি তরল চলে আসে মাঝখানে, কঠিনের সঙ্গে তরলের ঘর্ষণ কমে যায়। বাথরুম তো অধিকাংশ সময় ভেজা থাকে, মাঝখানে পার মেঝের মাঝখানে জল চলে আসবে, তাহলে ঘর্ষণ এমনিতেই কমে গেল। তারপরে ওটা যদি আবার স্মুথ হয়, রাফ না হয়, তাহলে তুমি বাথরুমে হাঁটতেই পারবে না, কোমর ভেঙে যাবে। সেই জন্য বাথরুমের টাইলস কিন্তু রাফ হয়, স্মুথ হয় না, স্মুথনেসটা থাকে না। ক্লিয়ার হলো কি হলো না? 2 নম্বর হচ্ছে, কোনো একটা বস্তুকে আমরা হাত দিয়ে ধরতে পারি। কোনো একটা বস্তুকে হাত দিয়ে ধরে এরকম তুললাম, এই যে হাত দিয়ে ধরে তুললাম, এই যে ধরেছি, এই ধরার মধ্যে দেখো আমার আঙুলের সঙ্গে এদের একটা ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণটা রয়েছে, ফ্রিকশনটা রয়েছে বলে ধরতে পারছি। এই যে ঘর্ষণ কমিয়ে দিতে পারলে আমাকে আর ধরতে পারবে না, এর জন্য না, কাউকে বলো না, হ্যাঁ চুপি চুপি বলে দিচ্ছি, এর জন্য আগেকার দিনে যখন চুরি করতে বেরোতো চোররা, ছিচকে চোররা, তখন তারা কিন্তু চুল রাখতো একদম ছোট 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 করে, চুল একদম ছোট ছোট করে কাটতো যাতে চুলের মুঠি ধরতে না পারে। আর একটা প্যান্ট পরতো, ছোটো প্যান্ট বা ওই যেটাকে বলা হয় কাছা দিয়ে, ধুতিটা একদম জাঙ্গিয়ার মতো করে একদম কষে ধুতি পরতো, আর সারা গায়ে তেল মেখে যেত। চোর হয়তো তুমি ধরেছো, বুঝেছো তো, টান দিলেই স্লিপ কেটে বেরিয়ে চলে যাবে। কেন? ওরা আমার কাছে ফিজিক্স পড়েছিল না, ঘর্ষণটা তো আমি ওদেরকে পড়িয়েছিলাম, মানে গত জন্মে আর কি, যখন চুরি চামারিটা হতো, ঠিক আছে। তার মানে কি, ওই যে তেল মেখে স্মুথ করে মসৃণ করে নিলে হবে কি, তুমি ধরেছো কিন্তু ধরে রাখতে পারবে, ধরেছো কিন্তু ধরে রাখতে পারবে না। আমার যারা ভিডিওরা মেয়েরা দেখছো, হাতে যখন চুড়ি আটকে যায় না, শাখা পলা বা চুড়ি, সোনার চুড়ি আটকে যায়, বা অনেক সময় আংটি আটকে যায়, তখন দেখবা তোমার সাবান টাবান দাও, তেল টেল দাও, দিয়ে একটু মানে একটু স্মুথ করে নাও, তাই না? এই যে আংটিটা তোমার এখানে থাকছে, এটা তো ঘর্ষণের জন্য থাকছে, তুমি ওটাকে স্মুথ করে নাও যাতে করে চট করে বেরিয়ে আসে, এই জন্য সাবান দাও, সাবান একটু স্মুথ চট করে বেরিয়ে আসে। বা শাখা পরার সময় এরকম করে হাতে সাবান টাবান দিয়ে স্মুথ করে নিয়ে আস্তে করে পড়ায়। তাহলে ঘর্ষণ আছে বলেই কিন্তু আমরা কোনো কিছুকে ধরতে পাচ্ছি, উই ক্যান হোল্ড সামথিং। নেক্সট হচ্ছে যান চলাচল করতে পারছে, তাই না? যান চলাচল করতে পারছে। এই যান চলাচল করতে পারার সময় ব্যাপারটা কী বলো তো, এই যে গাড়ি, এই গাড়ির যে চাকা, সেই গাড়ির চাকার সঙ্গে, বোঝা গেল কথাটা, তুমি মনে করো রাস্তার উপরে পেট্রোল ঢেলে দিয়েছো, অনেক সিনেমায় দেখা যায় রাস্তার উপরে পেট্রোল ঢেলে দিয়েছে, এবার চাকা ঘুরছে কিন্তু গাড়ি এগোচ্ছে না। আর এগোবে কী করে? চাকার সঙ্গে মাটির একটা ঘর্ষণ আছে, সেই ঘর্ষণের জন্যই তো রোলিংটা হচ্ছে। তুমি যদি এখানে পেট্রোল ঢেলে দাও তাহলে কি রোলিংটা হবে? আবার এই সিয়ের টায়ার এক্সাম্পল দেয় না, সিয়ের টায়ার ব্রেক চাপলো আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, ওদের ঘর্ষণটা বেশি থাকে, মানে খাঁচ কাটা বেশি থাকে। এই খাঁচ কাটা রাখার কারণটাও কি, যাতে ঘর্ষণটা বেশি হয়। ঘর্ষণ কম হলে কি, স্লিপ কেটে যাবে। সেই জন্য অনেক দিন টায়ারটা যদি পুরনো হয়ে যায়, তখন কিন্তু ব্রেক চাপলেও গাড়ি দাঁড়াতে চায় না। কেন? খাঁচ কাটা ব্যাপারটা নষ্ট হয়ে গেছে, তুমি ব্রেক চেপেছো কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে না। তাহলে গাড়ি চলাচল করতে পারে, এটাও কিন্তু ঘর্ষণের একটা সুবিধে। বা তুমি একটা দেয়ালের গায়ে মই লাগিয়েছো, তাহলে দেয়াল আর মইয়ের যেখানে যে স্পর্শতল, সেখানে একটা ঘর্ষণ রয়েছে, তাহলে সেই ঘর্ষণজনিত যে কারণ, সেই ঘর্ষণের কারণেও এইটা তো মইটা দাঁড়িয়ে রয়েছে, তুমি উঠছো বেয়ে বেয়ে, এটা যদি স্লিপ করে যেত, মানে ঘর্ষণ যদি কম হয় তাহলে তো মই দাঁড়াবেই না, মই তো স্লিপ কেটে পড়ে যাবে। তাহলে মইকে যে আমরা ব্যবহার করি, এটাও কিন্তু ঘর্ষণের জন্য ব্যবহার করি। বা নাট বল্টু দিয়ে যে টাইট দিয়ে রাখি না, নাট, ওই যে নাটের ভেতরে বল্টুটা, নাটের ওপরে যে বল্টুটা আটকানো থাকে, ওই বল্টুর ভেতরটা, নাটের ভেতর ওপরটা, এই দুটো তল একদম ঘর্ষণের জন্য এটা থাকে বলেই আবার খুলতে কষ্ট হয়, তাই না? তারপরে যখন একটু জং ধরে যায়, তখন কি ব্যাপারটা আরও অমসৃণ হয়ে যায়। আরও অমসৃণ হওয়ার জন্য কিন্তু তখন ওটাকে পরে খুলতেও কষ্ট হয়। ঠিক আছে, বোঝা গেল কথাটা? নেক্সট হচ্ছে দেশলাই কাঠি জ্বালানো সম্ভব হয়। আমি কিন্তু পারমাণবিক স্তরে ঘর্ষণের ব্যাখ্যাটা যখন করেছি, যে কনসেপ্ট অফ ফ্রিকশন অ্যাট অ্যাটমিক লেভেল, তখন কিন্তু বলেছি
যে স্পর্শতলে একটা বিশৃঙ্খল অণুগুলোর মধ্যে একটা বিশৃঙ্খল গতি সৃষ্টি হয়। এই বিশৃঙ্খল গতি সৃষ্টি হওয়ার জন্য সেখানে তাপ উৎপন্ন হয়, আর তাপ উৎপন্ন হয় বলেই ফুস করে আগুনটা জ্বলে ওঠে। জ্বলে ওঠে না আগুনটা? এটাও কিন্তু একটা ব্যবহার। তো সেই জন্য ঘর্ষণ যেখানে যেখানে উপকার করে, ঘর্ষণ যেখানে যেখানে আমাদের দরকারি মনে হয়। একটা কথা এখানে ভুলে গেলাম, যে গাড়ি যে চলছে না, বলে দিই, গাড়ি যখন চলছে, যখন বরফ থাকে রাস্তায়, সেই বরফ হলে তো কি স্মুথ হয়ে যায় গাড়ি, তো তখন চাকা তো ঘোরে না। প্রচুর বরফ যেখানে রয়েছে সেইখানটাতে গাড়ি চালানোর সময় না বরফের উপরে বালি দিতে থাকে। জানো কি? এটা তোমরা জানো না বোধহয়। বরফ কেটে সাফ করতে পারে, যখন একদম কাটা যায় না তখন বরফের উপরে বালি স্তূপ করে দিতে থাকে। বালি হলে হয় কি, বরফের সঙ্গে টায়ারের যেটুকু মোটামুটি ঘর্ষণ, বালি দিলে ঘর্ষণটা একটু বেড়ে যায়, তাহলে কি গাড়িটা স্মুথ হতে চলতে সাহায্য করে। গাড়ির মধ্যে বললে ভালো হতো, ভুলে গেছিলাম, বোঝা গেল। সেই জন্য বরফ যেখানে পড়ে সেখানে বরফ কেটে তো যদি মাটি বের করে ফেলা যায় বা রাস্তা বের করে ফেলা যায়, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, এটা তো সবচেয়ে ভালো হয়। কিন্তু না হলে সেখানে বালি ফেলা হয়, প্রচুর পরিমাণে বালি বা বেলে মাটি ফেলা হয়, তার ফলে কি একটু ঘর্ষণটা বৃদ্ধি পায়। তাহলে ঘর্ষণ বাড়ানোরও অনেকগুলো উপায় আছে। যেমন ধরো আমি বললাম যে যে ঘর্ষণ বাড়াতে গেলে কি, যদি বরফ ঢাকা রাস্তা হয় তার উপরে বালি ফেলো, তাহলে ঘর্ষণটা একটু বেড়ে যাবে। আরও ঘর্ষণ বাড়ানোর আরও অনেক রকম উপায় আছে। যেখানে বাঁক নেওয়া হয়, বোঝা গেল, বাঁক নেওয়া হয়, গাড়ি বাঁক নেওয়া হয়, সেই বাঁক নেওয়ার সময় গাড়ি যাতে পিছলে না যায় বা রাস্তায় গাড়ি যাতে স্লিপ না কাটে, সেই জন্য দেখবে রাস্তা যখন তৈরি হয়, রিসেন্ট যে রাস্তাগুলো তৈরি হচ্ছে, সেই বাঁকের মুখে এখন সারা রাস্তাতেই করা হচ্ছে, এরকম খোয়া, এরকম বড় 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 গ্রানাইট, এরকম যখন সিমেন্ট দিয়ে পিচ দিয়ে তৈরি হলো তখন দিতে দিতে থাকে। তার মানে স্মুথ হলো, কিন্তু একটা একটা করে খোয়া ওর মধ্যে আটকানো রয়েছে, থাকে না? তার মানে আমরা ইচ্ছে করে কিন্তু ওই খোয়াগুলোকে দিই, বিশেষ করে বাঁকের মুখে যেখানে গাড়ির স্লিপ কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেইখানে কিন্তু ওই আস্তে 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 গ্রানাইটগুলোকে আমরা পুঁতে 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 দিই, যাতে করে একটু গাড়িটা যাতে করে একটু অমসৃণ হয়, আর স্মুথনেসটা একটু কেটে যায়, ঘর্ষণটা বাড়ে। একই রকমভাবে যাতে ঘর্ষণ গাড়ি স্লিপ কেটে না যায়, সেখানে সাইকেল থেকে শুরু করে, মোটর সাইকেল থেকে শুরু করে, 4 চাকা বলো আর যে গাড়ি বলো না কেন, আমরা কিন্তু রাবারের গায়ে খাঁচ কেটে দিই। ঠিক আছে, খাঁচ কাটা থাকে রাবারের গায়ে, এটাও কিন্তু ঘর্ষণটাকে বাড়ানোর জন্য হয়। আবার আমরা তোমার খেয়াল করে দেখবা যে কোনো গাড়ির চাকা কিন্তু রাবার দিয়ে তৈরি হয়। রেল লাইনটা বাদ দিয়ে, রেল লাইনের রাবার হলে ভালো হতো, কিন্তু রেল লাইনটা বানানো যায় না, অত ভারী তো, রাবার নিতে পারবে না, অত ভারী। রাবারের হলো কি, রাবারের সঙ্গে রাস্তার যে ঘর্ষণ, ফ্রিকশনটা, সেইটা কিন্তু লোহার তুলনায় বেশি। লোহা হলে যা ফ্রিকশন হবে, রাবারে তার ফ্রিকশনটা কিন্তু বেশি হয়। এই জন্য বেশি হওয়ার জন্য কিন্তু আমরা অধিকাংশ গাড়ির টায়ারকে আমরা রাবার ইউজ করি, অর্থাৎ রাবার ইউজ করে ঘর্ষণটাকে আমরা বাড়িয়ে নিই। আবার ক্রিকেট, ফুটবল খেলার সময় খেয়াল করে দেখবা যে আমরা যে জুতো ব্যবহার করি দৌড়ানোর সময়, সেই জুতোর তলায় স্পাইক থাকে না, SPIK, স্পাইক। নর্মাল জুতো তো হলে অত স্পিডে তুমি দৌড়তে পারবে না, তাই না? মানে এটা ছোচালো জুতোর তলাটা ছোচালো স্পাইক থাকে, যাতে করে আমরা দৌড় বা যে সমস্ত খেলার সময় দৌড়তে হয়, সেই সমস্ত খেলায় দৌড়ানোর সময় যাতে আমাদের স্লিপ কেটে না যেতে পড়ে যায়, যাতে আমরা স্লিপ না করি, তার জন্য ঘর্ষণ বাড়ানোর সময় কিন্তু জুতোতে স্পাইক ব্যবহার করি। অনেক সময় মোয়ের খাঁচ কাটার সময় যে মোয়ের যে ব্যাপারটা, সেখানে আমরা কিন্তু রাবার ইউজ করি, লোহার মই, যেখানে যেখানে আমি পা রাখছি বা যেখানে যেখানে পা রাখছি সেখানে কিন্তু আমরা রাবার ব্যবহার করি। ঠিক আছে, এই হলো ঘর্ষণের সুবিধা। আর ঘর্ষণের অসুবিধা কি আছে? অসুবিধা তো প্রচুর আছে। অসুবিধা আছে, ভূমির ওপর দিয়ে মনে করো কোনো একটা মেঝের ওপর দিয়ে কোনো ভারী বস্তুকে টেনে নিয়ে যেতে আমাদের খুবই কষ্ট হয়, সব তো আর রোলিং করে নিয়ে যাওয়া যায় না, টেনে নিয়ে যেতে খুব কষ্ট হয়, এটা একটা অসুবিধা। বিভিন্ন প্রকার মেশিন, যন্ত্রপাতি, এটাতে যে গতিশীল অংশগুলো, সেটা হচ্ছে এই ঘর্ষণের জন্য ক্ষয়ে যায়, তাই না? বিভিন্ন মেশিনের গতিশীল অংশ থাকে না, যে গতিশীল অংশ ঘর্ষণের ফলে ক্ষয়ে যায়, অনেক দিন ঘষা খেতে সেই জায়গাটা ক্ষয়ে যাচ্ছে। ঘর্ষণের বিরুদ্ধে কাজ করবার জন্য ধরো যন্ত্রের কার্যক্ষমতাও খানিকটা কমে যায়, তাই না? মানে ঘর্ষণের এগেনস্টে তোমাকে যন্ত্রকে কাজ করতে হচ্ছে, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে যন্ত্রকে যদি কাজ করতে হতো, তো ওই কাজটা তো এক্সট্রা কাজ করছে না, ওই কাজটা তো করা দরকার ছিল না। তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কাজ করবার জন্য যন্ত্রের কিন্তু কিছুটা এনার্জি নষ্ট হয়, যে এনার্জিটুকু নষ্ট না হলেও চলতো।
আবার ঘর্ষণের যে যন্ত্রপাতির যে গতিশীল অংশ, সেই গতিশীল অংশ অনেকক্ষণ গতিশীল থাকার জন্য তাদের মধ্যে যে ঘর্ষণ, সেই ঘর্ষণজনিত কারণে কিন্তু তাপ উৎপন্ন হয়। এই তাপ এমনিতেই তো ক্ষয় হয়, আর যদি গরম হয়ে যায় এই ক্ষয়কে আরও ত্বরান্বিত করে, গরম হয়ে যায়, গরম হলে ক্ষয় আরও বেশি হয়। আরও অনেকগুলো এক্সাম্পলস আছে, তোমরা সেগুলো খুঁজে খুঁজে নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন আমি বলবো যে এই যে ঘর্ষণগুলো হচ্ছে, এই ঘর্ষণগুলো কমানোর কী কী উপায় আছে, আমরা কি করে ঘর্ষণটাকে রিডিউস করতে পারি। তো ঘর্ষণটাকে রিডিউস করার জন্য তুমি দেখো আমরা যেটা করছি, মসৃণ অনেকগুলো পদ্ধতি আছে। আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পদ্ধতি বলবো। তার মধ্যে প্রথম পদ্ধতি স্মুদেনিং মানে হচ্ছে মসৃণকরণ। সংস্পর্শে থাকা গতিশীল যন্ত্রের যে অংশটা নর্মালি সংস্পর্শে থাকবে, আমরা সেটাকে যথাসম্ভব স্মুথ করে নিই। কারণ স্মুথ করলে ঘর্ষণটা কম হবে। এটা একটা পদ্ধতি, স্মুদিং করা। অর্থাৎ তুমি সেটাকে ভালো করে পালিশ করে নাও, ভালো করে স্মুথ করে নাও, তাহলে কি ঘর্ষণটা একটু কম হবে। 2 নম্বর হচ্ছে পিচ্ছিল কারক, লুব্রিকেটিং ইউজ করা মানে বুঝতে পারছো কথাটা। পরীক্ষা তো তুমি তো বলেছি যে পরীক্ষা করে দেখা গেছে, এবং আমি তোমাদের এর আগেও বলেছি যে দুটি কঠিন বস্তুর মধ্যে ঘর্ষণের তুলনায় দুটি কঠিন বস্তুর মধ্যে যে ঘর্ষণটা হবে তার তুলনায় কঠিন এবং তরলের মধ্যে ঘর্ষণ হচ্ছে কম। তাহলে দুটি কঠিন বস্তুর মধ্যে ঘর্ষণ যা হবে, একটা কঠিন একটা তরলের মধ্যে ঘর্ষণ একটু কম হবে। এই জন্যই কিন্তু যন্ত্রপাতি গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণকে কমানোর জন্য আমরা গ্রিজ, মবিল, আমরা তো পোড়া মবিল ব্যবহার করি, মবিল নর্মাল মবিলই কিন্তু ব্যবহার করা হয়। দেখবা যে মোটর সাইকেলের মধ্যে মবিল পুড়ে, যে ওটা ঘোরে না, ওই স্মুথনেসটা আনার জন্য ওর মধ্যে মবিল পুড়ে দেয়। তাহলে গ্রিজ, মবিল এগুলোকে কিন্তু লুব্রিকেটিং অয়েল বা পিচ্ছিল কারক তেল হিসাবে কিন্তু আমরা ব্যবহার করি। এটা একটা ব্যাপার। 3 নম্বর একটা পদ্ধতি যেটাকে বলে ব্যাবিটিং পদ্ধতির যিনি আবিষ্কারক তার নাম হচ্ছে বিজ্ঞানী ব্যাবিট খেয়াল করেছিলেন যে দুটি একই ধাতুর দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ অপেক্ষা দুটি ভিন্ন ধাতুর মধ্যে ঘর্ষণ কিন্তু কম হবে। মানে দুটি ধরো লোহার মধ্যে যে ঘর্ষণটা হবে, সেই লোহার মধ্যে ঘর্ষণ হলে লোহা আর একটা অন্য ধাতু তুমি যদি দাও, তাহলে ঘর্ষণটা কম হবে। এইটা বিজ্ঞানী ব্যাবিট এইটা লক্ষ্য করেন, যার নাম অনুসারে কিন্তু পদ্ধতিটার নাম ব্যাবিটিং হয়েছে। কি লক্ষ্য করেন? যে দুটি একই ধাতুর তলের মধ্যে ঘর্ষণ বল অপেক্ষা দুটি ভিন্ন ধাতুর তলের মধ্যে ঘর্ষণ অনেক কম। বুঝে গেল? যেমন ধরো ইস্পাতের ঘর্ষণ অপেক্ষা ইস্পাতের সঙ্গে সীসা অ্যান্টিমনির সংকর ধাতুর ঘর্ষণটা অনেকখানি কমে যায়। মানে ইস্পাতের যা ঘর্ষণ, ইস্পাতের সঙ্গে সীসা এবং অ্যান্টিমনি দিয়ে তৈরি একটা যে ধাতু, তার ঘর্ষণটা অনেক কমে যায়। এই যে বিভিন্ন সংকর ধাতু, এই ধরনের সংকর ধাতুকে বলা হয় ঘর্ষণ বিরোধী সংকর ধাতু বা অ্যান্টি ফ্রিকশন অ্যালয়। সংস্পর্শযুক্ত তলের ওপরে এই ঘর্ষণ রোধী আস্তরণ ব্যবহার করে আমরা অনেকাংশে ঘর্ষণকে কিন্তু কমিয়ে আনতে পারি। এই পদ্ধতিটির নামই হচ্ছে ব্যাবিটিং বা ব্যাবিটের নাম অনুসারে ব্যাবিটিং পদ্ধতি। তাহলে আরেকবার বলি, ব্যাবিট প্রথম লক্ষ্য করেন যে দুটো একই ধাতুর তলের মধ্যে যে ঘর্ষণটা হবে সেইটা অপেক্ষা দুটি ভিন্ন ধাতু, মানে একটা লোহার সঙ্গে লোহার যে ঘর্ষণ হবে, লোহার সঙ্গে আরেকটা যদি নাও, তাহলে ঘর্ষণটা তুলনায় কম হবে। তিনি কিছু পদার্থ এবং তাদের ধাতু সংকর আবিষ্কার করেছিলেন। যেমন একটা নাম বলছি, যে লোহার সঙ্গে যদি অ্যান্টিমনি এবং সীসা এইটা দিয়ে তৈরি একটা ধাতুকে ব্যবহার করা যায়, তাহলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। বিজ্ঞানী ব্যাবিট অনেকগুলো সংকর ধাতু আবিষ্কার করেন, যে সংকর ধাতুর ঘর্ষণের প্রবণতাটা কম, মানে ঘর্ষণ গুণাঙ্কটা কম। সেই জন্য যেখানে তল ঘর্ষণ হবে, সেই তলের ওপরে ওই যে ঘর্ষণ রোধী পদার্থ, সেই ঘর্ষণ রোধী সংকর ধাতুর একটা আস্তরণ দিয়ে দেওয়া হয়, তার ফলে ঘর্ষণটা একটু কমে যায়। এটাকে ব্যাবিটিং পদ্ধতি বলে। বোঝা গেল কথাটা? আর একটা পদ্ধতি হচ্ছে বল বিয়ারিংয়ের ব্যবহার। মানে বুঝতে পারছো, বিয়ারিং দেখেছো তো, একটা গোল এরকম রয়েছে, তার উপরে একটা গোল রয়েছে।
তার মাঝখানে কতগুলো বল রয়েছে। বিয়ারিং না দেখে থাকলে দেখতে হবে, বোঝা গেল কথাটা। দুটো এরকম রাউন্ড 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 লোহার পাত রয়েছে, তার মাঝখানে কতগুলো গোল 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 বল রয়েছে, এটাকে বিয়ারিং বলে। বিয়ারিং না দেখলে কিন্তু আজকে আমি পড়াতে পারবো না। বিয়ারিং দেখেছো তো? দেখো ছবিতে একটা বিয়ারিং দেখা যাচ্ছে, বিয়ারিংয়ের পার্টগুলোকে দেখানো যাচ্ছে। দেখো একটা গোল মতো ওপরের একটা রয়েছে, গোল মতো ভেতরে একটা রয়েছে, আর মাঝখানে অনেকগুলো গোল 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 বল রয়েছে। তার মানে একটা পাতিকে এরকম করে গোল করে নিয়েছো চুড়ির মতো, আর একটা ছোটো পাতি গোল করে নিয়েছো চুড়ির মতো। এবার একটা পাতির মধ্যে আর একটা পাতি রেখে তাদের মাঝখানটায় গোল 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 স্ফেরিক্যাল একদম গোলাকার বল, লোহার বল দিয়ে দিয়েছো। এই যেটা হয়েছে এইটাকে বলা হয় বিয়ারিং। এই বিয়ারিংয়ে হয় কি, তোমরা আমি প্রথমেই বলেছি যে স্লাইডিং ফ্রিকশন, অর্থাৎ ঘষে যাওয়ার সময় যে ফ্রিকশনটা তৈরি হয় তার থেকে গড়িয়ে যাওয়া ফ্রিকশনটা কম। সেই জন্যই আমরা গ্যাসের সিলিন্ডারটাকে ঘষে না নিয়ে গড়িয়ে নিয়ে যাই। ক্লিয়ার হয়েছে কি হয়নি? নিয়ে যায় কি না গড়িয়ে। সেই জন্য এখানে কি এই যে স্লাইডিংটা রোলিংয়ে বদলে দিয়েছে। যেহেতু ভেতরে গোল 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 বল রয়েছে, তাহলে কি ও যখন ঘুরছে তখন ওই গোল বলগুলো রোল করছে, ভেতরে ঘুরছে। তার মানে আমি করেছি কি, কায়দা করে বিয়ারিং ইউজ করে স্লাইডিং ফ্রিকশনটাকে আমরা কিন্তু রোলিং ফ্রিকশনে, স্লাইডিং ফ্রিকশনটা আমরা কিন্তু ট্রান্সফার করে দিয়েছি রোলিং ফ্রিকশনে। স্লাইডিং ফ্রিকশন রোলিং ফ্রিকশনে ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, অটোমেটিক্যালি ঘর্ষণ কমে যাচ্ছে। এইটা কিন্তু ঘর্ষণ কমানোর বল বিয়ারিং পদ্ধতি। বল বিয়ারিং ইউজ অফ বল বিয়ারিংস, এই বল বিয়ারিং ইউজ করে আমরা কিন্তু ঘর্ষণটাকে কমিয়ে ফেলতে পারি। নেক্সট হচ্ছে তাপসহ উপাদানের ব্যবহার। কিছু কিছু ক্ষেত্রে তোমরা জানো যে আমরা চেষ্টা করলেও পারি না। আমরা মহাকাশ থেকে যখন মনে করো কোনো একটা উপগ্রহ নেমে আসছে, বা আমি কোনো একটা রকেটকে মহাকাশে পাঠাতে চাইছি, বাতাসের সঙ্গে এই যে রকেটের গায়ের ঘর্ষণ তো হবেই, তুমি তো আটকাতে পারবে না। তুমি কতটা আটকাতে পারবে না। সেই জন্য এই যে ঘর্ষণ হওয়ার ফলে প্রচণ্ড তাপ তৈরি হবে, তাপের ফলে ভেতরের মাল যে মেশিনারিজ সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা করি কি, ওই যে রকেটের যে খোলকটা, সেই খোলকের ওপরে অত্যন্ত তাপ সহনশীল একটা আস্তরণকে আমরা লাগিয়ে দিই, যাতে করে আস্তরণটা তাপকে সহন করতে পারে এবং ভেতরে না আসতে দেয়। এটাও কিন্তু একটা পদ্ধতি, এটাও কিন্তু একটা ব্যবহার। আরেকটা আমরা ঘর্ষণ যদি ব্যবহার করি, সেটাকে বলা হয় আকৃতিকে চেঞ্জ করে দিই, মাছের মতো আকৃতি করে দিই। দেখবা যারা খুব যে গাড়িগুলো দ্রুত গতিতে ছোটে, সেগুলো এটা মুখটা এরকম নিচু, এরকম মাছের মতো। রকেটটা দেখবা মাথাটা এরকম ছুচালো, এরকম, তাই না? মানে গাড়ির শেপটাকে আমরা এরকম করে ফেলি, মুখটা একদম মাকুর মতো, তাঁত বনে মাকু আছে না, এরকম, তাই না? মানে মাথাটা ছুচালো। তার ফলে কি, বস্তুর আকৃতি, গাড়ির আকৃতিটিকে আমরা এরকম করে ফেলি, যাতে করে সেটা এয়ারোডায়নামিক্সটাকে ফলো করে। মানে এয়ারোডায়নামিক্স ফলো করে গাড়ির আকৃতিটাকে আমরা এমন করে দিলাম, যাতে করে সেই আকৃতিজনিত কারণে বায়ুর সঙ্গে গাড়ির, বায়ুর সঙ্গে যানের, বায়ুর সঙ্গে এরোপ্লেনের, বায়ুর সঙ্গে রকেটের বাধাটাই কম হয়। আর বাধা কম হলে ঘর্ষণটাও কম হবে। তো এইটা হচ্ছে আমার ঘর্ষণ এর অসুবিধা এবং সেই ঘর্ষণকে কাটিয়ে ওঠার 6টা পদ্ধতি। এবার আমরা কি পড়ব? আমরা পড়ব ঘর্ষণের গাণিতিক ব্যাখ্যা ট্যাখ্যাগুলোকে পড়ব। ম্যাথমেটিক্যাল ব্যাপার, অর্থাৎ ঘর্ষণের ম্যাথামেটিক্যাল ব্যাপারগুলো আলোচনা করতে গেলে আমি শুরুতে একটুখানি ম্যাথামেটিক্সটা বাদ দিয়ে একটুখানি বলে নিলাম, তার কারণ ফিজিক্সটাতে এমনিতেই ম্যাথামেটিক্সে ভরপুর। ম্যাথামেটিক্সটাকে এড়িয়ে ফিজিক্স পড়া যায় না, কিন্তু ম্যাথামেটিক্সটা না পড়লেও তো হবে না। ওই জন্য শুরুর যে পোর্শনটা আমি পড়ালাম, সেখানে ম্যাথামেটিক্সটা যত সম্ভব কম বলে আমি ব্যাপার স্যাপারগুলো একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করলাম। কিন্তু এবার রীতিমতো একটু ম্যাথামেটিক্স নিয়ে বুঝতে হবে, এবং ম্যাথামেটিক্স নিয়ে বোঝার জন্য এই ঘর্ষণ যে প্রকার আমি বললাম না, স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন, চলো ঘর্ষণকে দুটো ভাগে ভাগ করলাম। বিপর্শ ঘর্ষণ বাংলায় বলে, খুব কঠিন বাংলা, স্লাইডিং ফ্র্যাকশন। আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্র্যাকশন। তাহলে আমরা কী কী আলোচনা করব? ম্যাথামেটিক্যাল আলোচনা করব। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, 2 হচ্ছে বিপর্শ ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন, অ্যান্ড 3 হচ্ছে রোলিং ফ্রিকশন। এবং সেটা ম্যাথামেটিক্যালি কী করে ব্যাখ্যা করা যায়, ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা করবার জন্য ঘর্ষণের কি কোনো সূত্র আছে,
সো দেখো, প্রথমে আমি স্ট্যাটিক ঘর্ষণটা আলোচনা করছি। স্ট্যাটিক ঘর্ষণ মানে কি? কোনো একটা বস্তুকে রেখেছি। দেখো চিত্রে একটা বস্তু দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো, একটা চিত্রে বস্তু দেখা যাচ্ছে, সেখানে একটা পাটাতন রয়েছে বা মেঝে রয়েছে বা কোনো একটা কিছু ওপরে একটা বস্তুকে রাখা রয়েছে। এই যে বস্তুটাকে রাখা রয়েছে, এই বস্তুর ওজন ভর হচ্ছে m। আর তোমরা জানো, আমি গতদিন পড়িয়েছি, ভর যদি m হয় তাহলে বস্তুর ওজন বল হচ্ছে mg। গতদিনের ক্লাসে আমি লিফট পড়ানোর সময় বলেছিলাম, কোনো একটা বস্তু তার ওজনজনিত নিম্নমুখী বল যদি mg দেয়, তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ওই মেঝেটাও বস্তুকে একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া দেবে। প্রতিক্রিয়াটাকে যেহেতু রিয়াকশান বলা হয়, আমার চিত্রেও সেই রিয়াকশানসটাকে বলা হয়েছে ক্যাপিটাল R দিয়ে। ভালো করে চিত্রটাকে খেয়াল করে দেখো, এখানে mg হচ্ছে নিচের দিকে, আর তার সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া R, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখে। mg হচ্ছে নিম্নমুখী ক্রিয়াবল, আর R হচ্ছে রিয়াকশনাল ফোর্স বা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। নিউটনের থার্ড ল অনুযায়ী এটাই হওয়া উচিত। এখন এইখানটাতে তো ঘর্ষণ বলের কোনো ব্যাপার নেই, তার কারণ একটা বস্তুর ওপর আর একটা বস্তু রয়েছে, ঘর্ষণ কোথা থেকে আসবে? ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন তখনই ইন্ট্রোডিউসড হবে যখন এবার আমি করছি কি, বস্তুটাকে টানার চেষ্টা করছি। দেখো পাশে আরেকটা, ঠিক তার পাশেই দেখো আরেকটা চিত্র এসেছে এবার। এই চিত্রে দেখো, খেয়াল করে দেখো, একই রকমভাবে ওজন বল নিচে mg রয়েছে, ঊর্ধ্বমুখী বল রিয়াকশনাল ফোর্স R রয়েছে। কিন্তু এই বস্তুটাকে এবার আমি করছি কি, F বল দ্বারা, ক্যাপিটাল F বল দ্বারা আমি একটু টানার চেষ্টা করছি, অর্থাৎ স্লাইড করার চেষ্টা করছি, নিয়ে চলে যাওয়ার, সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই না? যেমন ধরো এই বস্তুটাকে আমি একটু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তো সরবে না। এই যে F বল, আমি ক্যাপিটাল F বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলেই কি বস্তু সরবে? তার মানে যতক্ষণ না এর ঘর্ষণ বলের বেশি বল আমি দিচ্ছি, ততক্ষণ তুমি সরবে না। তুমি যে কোনো একটা বস্তুকে রেখে একটু করে সরানোর চেষ্টা করো, তখন সরবে না। তার কারণ তার যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল তাকে সরতে বাধা দেবে। তুমি এবার বল বাড়াচ্ছ, ও সরছে না। বল আরও বাড়াচ্ছ, ক্যাপিটাল F বল, ও সরছে না। ক্যাপিটাল F বলটাকে আরও বাড়াচ্ছ, সরছে না। কিন্তু একটা সময় গিয়ে যে বলটা প্রয়োগ করা মাত্রই বস্তুটা সরে উঠবে, সরে যাবে, মানে সরার উপক্রম হবে। এই বলটাকে বলা হয় সীমাস্থ বাহ্যিক বল। বাইরের যে বল, যে বলটা ওই সীমা অতিক্রম করলে বস্তু এবার সরে যাবে, বলা হচ্ছে, এই বলটাকে বলা হয় সীমাস্থ বাহ্যিক বল। অর্থাৎ আমি আরেকবার পরিষ্কার করে বলছি, এখানে লেখাও যাবে হয়তো, ক্যাপিটাল F বল প্রয়োগের সঙ্গে সঙ্গেই ব্লকটি কিন্তু অনুভূমিক দিকে গতিশীল হওয়া উচিত ছিল, কিন্তু কার্যত দেখা যায় যখন আমরা প্র্যাকটিক্যালি করি যে ক্যাপিটাল F বল এর মান অল্প অল্প করে বাড়ানোর পর ক্যাপিটাল F এর একটি নির্দিষ্ট মান পর্যন্ত ব্লকটি গতিশীল হয় না। ক্যাপিটাল F এর মানের একটি নির্দিষ্ট সীমায় উপস্থিত হলে ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম করে। এই ঘটনা থেকে পরিষ্কার যে এই পর্যন্ত বস্তুটি গতিশীল হতে যে বাধা প্রদান করছিল, সেটা ব্লক এবং টেবিলের মধ্যে স্থিত ঘর্ষণ, যেটাকে আমি দেখো উল্টো দিকে একটা তীর দিয়ে স্মল f বলে লিখেছি, স্মল f, এই স্থিত ঘর্ষণ এবং ঠিক আছে, এ কিন্তু বাধা দিচ্ছিল। অনুভূমিকভাবে প্রযুক্ত ক্যাপিটাল F এর সীমামান পর্যন্ত এই স্থিত ঘর্ষণ বল নিজে থেকেই নিজের মানকে নিয়ন্ত্রণ করছিল। এই কারণে স্থিত ঘর্ষণ বলকে বলা হয় স্বনিয়ন্ত্রিত বল, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। অনুভূমিক বল ক্যাপিটাল F একটি নির্দিষ্ট সীমায় উপস্থিত হলেই বস্তুটি গতিশীল হওয়ার যখন উপক্রম করে, তখন বস্তুটিকে গতিকে বাধা দান করার জন্য এই ক্রিয়াশীল স্থিত ঘর্ষণের মান সর্বোচ্চ হয়। মানে ওর মতো বাধা দিচ্ছিল, কিন্তু যখন উপক্রম হচ্ছে তখন ও সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে ফেলেছে, ব্লকটাকে সরাতে দেওয়া যাবে না। এই যে সর্বোচ্চ পরিমাণ ঘর্ষণ, স্থিত ঘর্ষণ, এই স্থিত ঘর্ষণের সর্বোচ্চ যে মান, একে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বা সীমাস্থ ঘর্ষণের মান বা সীমাস্থ ঘর্ষণ বলের মান বা সীমাস্থ ঘর্ষণ বল।
ইংরেজিতে বলে লিমিটিং ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? মাই ডিয়ার স্টুডেন্ট, যদি দেখো আরেকটা ব্লক আসছে এবার, যেহেতু চলঘর্ষণও আসবে, আমি স্থিত ঘর্ষণটা বলার সময় আমি এটাকে বলবো স্ট্যাটিক এফএস, আর যখন স্লাইডিং আসবে তখন আমি স্লাইডিংটাকে অন্যরকম একটা রোলিং বলবো, তখন আমি আর বলবো। বোঝা গেল কথাটা? কাইনেটিক এটা কে বলবো। তাহলে এখানে একটা দেখো আরেকটা আছে, সেটা আমি এখানে বলছি যে এফএস। এফএস মানে স্ট্যাটিক ফ্রিকশন, ফ্রিকশনাল স্ট্যাটিক ফোর্স, ঘর্ষণজনিত, স্থিত ঘর্ষণজনিত যে বল, স্মল এফটাকে দিয়ে লিখেছি। দেখো এখানে একটা পিকচার এসেছে, সেই পিকচারে ভালো করে খেয়াল করে দেখো, আমি ক্যাপিটাল এফ দিয়ে টানছি, ওপরে আর, নিচে এমজি, ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, আর এদিকটায় হচ্ছে এফএস। আমি প্রথম যখন ঘর্ষণের কথাটা বলেছিলাম, সেই ঘর্ষণ সময়ে এই দুটো কথা আমি বলে দিয়েছিলাম। আমি এইটাকে সূত্র হিসাবে আরেকবার বলছি। সূত্র দুটোকে কী কী আগে একটু লিখে নিতে হবে, তারপরে ডায়াগ্রামটা থাকছেই, আমি ডায়াগ্রামটাকে ব্যাখ্যা করব। সূত্র বলছে এই ঘর্ষণ বলটা সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। পিকচারে পরিষ্কার করে দেখে নাও যে ঘর্ষণ বল স্মল এফ, সেইটা কিন্তু যে বলটা আমি দিচ্ছি প্রযুক্ত বল ক্যাপিটাল এফ, তার এগেনস্টে, উল্টো দিকে। তাহলে সূত্রটা কি বোঝা গেল? ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। লিখে নাও, এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সূত্রাবলী। 2 নম্বর কি বলছে, যে স্থিত ঘর্ষণে যে সীমাস্ত বল মানে একদম লিমিটিং ভ্যালু অফ দ্য ফ্রিকশনাল ফোর্স, সেইটা সমানুপাতি হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার ওপরে। অর্থাৎ আর লম্ব প্রতিক্রিয়াটা আসলে কি, আর ইজ ইকুয়াল টু এমজি, তাই না? অর্থাৎ বস্তুর ওজন যত বেশি হবে, সীমাস্ত ঘর্ষণের বলের মান তত হবে। 2 নম্বর সূত্রটা বোঝা গেল। স্থিত ঘর্ষণ এর সীমাস্ত বলের মান লম্ব প্রতিক্রিয়া অর্থাৎ রিঅ্যাকশনাল ফোর্স আর এর সমানুপাতিক। অর্থাৎ আর যত বৃদ্ধি পাবে, সীমাস্ত ঘর্ষণ বলের মানও তত বৃদ্ধি পাবে। এই জন্য কোনো একটা 5 কেজি বাটখারাকে সরানো যত সোজা, 50 কেজি বাটখারাকে সরানো ততই কঠিন। তার কারণ বস্তুর ভর বৃদ্ধি পাওয়ার জন্য বস্তুর ওজন বৃদ্ধি পেয়েছে, ওজন বৃদ্ধি পাওয়ার জন্য বস্তুর আর রিঅ্যাকশনাল ফোর্স বৃদ্ধি পেয়েছে। রিঅ্যাকশনাল ফোর্স যেহেতু বেশি, সেই জন্য ওটাকে আমার সরিয়ে নিয়ে আসার জন্য অনেক বেশি পরিমাণ ফ্রিকশনাল ফোর্সের দরকার হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। সূত্র নাম্বার 3, একটি নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য স্থিত ঘর্ষণের বলের মান স্পর্শতলের প্রকৃতির ওপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। মানে স্পর্শতলের ক্ষেত্রফল কতখানি তার উপরে নির্ভর করে না, কিন্তু স্পর্শতলের প্রকৃতিটা কীরকম, কার সঙ্গে কার। লোহার সঙ্গে লোহার হলে একরকম হবে, লোহার সঙ্গে অন্য কোনো সংকর ধাতু হলে আরেক রকমের হবে, লোহার সঙ্গে জল হলে আরেক রকমের হবে। অর্থাৎ এই দুটো ধাতুর প্রকৃতিটা কি, ধাতুটা কি, বস্তুটা কি, তার প্রকৃতির ওপরে নির্ভর করবে ঘর্ষণ, কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের ওপরে এর কোনো নির্ভরতা থাকবে না। তাহলে এই যে স্থিত ঘর্ষণ ভালো করে বোঝো, ছবিটাকে ভালো করে দেখো। আর হচ্ছে রিঅ্যাকশনাল ফোর্স, এমজি হচ্ছে ডাব্লিউ ওয়েট বল। তাহলে আমার সূত্র কি বলে দিয়েছে, যে সীমাস্ত ঘর্ষণ বল এফএস, এই এফএসটা কি হচ্ছে, এফএস ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল আর, প্রপোর্শনাল টু, এফএস ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল আর। মানে ক্যাপিটাল আর এর মান, ওজন যত বৃদ্ধি পাবে ফ্রিকশন তত বৃদ্ধি পাবে। একটু আগেই তো ব্যাখ্যা করলাম, ভারী বস্তুকে সরানো কঠিন, কারণ ভর বেশি, তো ওজন বেশি, রিঅ্যাকশনাল ফোর্স বেশি। এখন এই এফ ভ্যারিজাস আর, তোমরা যারা সাধারণ সামান্যতম তোমাদের আইডিয়া রয়েছে ম্যাথামেটিক্স সম্পর্কে, তারা বলতে পারবে যে এই ভ্যারিজাস চিহ্ন তুলে দিয়ে একটা সমান সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। তো নর্মালি এই ধ্রুবকটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, মিউ। এফ এস ভ্যারিজাস আর
তার নিচে লিখেছি Fs ইজিক্যাল টু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক মিউ আর। এই মিউটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিত ঘর্ষণের গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। একে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউয়ের মান স্পর্শ করে থাকা তল দুটির প্রকৃতি এবং উপাদানের ওপর নির্ভর করে। আরেকবার, এই মিউয়ের মান, ঘর্ষণের মান, ঘর্ষণ গুণাঙ্কের মান স্পর্শ করে থাকা তল দুটির প্রকৃতি এবং উপাদানের ওপরে নির্ভর করে। সাধারণত মিউয়ের মানটা 1-এর কম হয়, সাধারণত মিউয়ের মান 1-এর কম হয়, কিন্তু বায়ুশূন্য স্থানে বিশেষভাবে পরিষ্কার করা দুটি ধাতব তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান দেখা গেছে 1 অপেক্ষা বেশি হতে পারে, কিন্তু সেটা আইডিয়াল কেস, অ্যাবস্ট্রাক্ট কেস। সাধারণত মিউয়ের মান 1 অপেক্ষা কম হয়, কিন্তু বায়ুশূন্য স্থানে বিশেষভাবে পরিষ্কার করা দুটি ধাতব তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান কখনো কখনো 1-এর থেকে বেশি হতে পারে। তো সেখানে ঘর্ষণ গুণাঙ্ক তাহলে কী হচ্ছে? সীমাস্থ ঘর্ষণ বল ডিভাইডেড বাই আর, অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে বুঝতেই পারছো, মিউ হচ্ছে দুটো বল, ওটাও সীমাস্থ ঘর্ষণ বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া। এদের বাই মানে অনুপাত। দুটো বলের অনুপাত হলে উপরেও যদি ডাইন নিচেও যদি ডাইন হয়, ডাইন কেটে যাবে। উপরেও যদি নিউটন হয়, নিচেও নিউটন হবে, নিউটন কেটে যাবে। যেহেতু দুটি একই রাশির অনুপাত, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান ডিভাইডেড বাই অবিলম্ব প্রতিক্রিয়া বল, দুটোই যেহেতু বলের অনুপাত, সেই জন্য মিউ, এই ঘর্ষণ গুণাঙ্ক, এটি দুটি বলের অনুপাত হওয়ার জন্য এর কিন্তু কোনো একক নেই, এটি একটা বিশুদ্ধ সংখ্যা মাত্র। ক্লিয়ার হয়েছে কি হয়নি? এই হচ্ছে স্থিত ঘর্ষণের ম্যাথামেটিক্যাল ব্যাপার। ওই জন্য প্রথমে বলিনি, একটু শেষের দিকে বললাম, একটু মজা করে নিলাম প্রথম দিকে। নেক্সট হচ্ছে আমার আসছে কাইনেটিক ফ্রিকশন, চলঘর্ষণ। কাকে বলে চলঘর্ষণ? আগেরটা স্থিত ঘর্ষণ মানে স্লাইড করার উপক্রম করছিল কিন্তু নড়ে যায়নি, সরে যায়নি, সরে যাওয়ার উপক্রম করছিল, আর এবার সরে যাবে। লিখে নাও চলঘর্ষণ। চলঘর্ষণ আসলে কি? চলঘর্ষণ আসলে দু রকমের হয়, তাই তো? একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। তো স্লাইডিং ফ্রিকশনস কাকে বলে একটুখানি লেখো, আমি একটু লেখাই। মানে ঘষে যাচ্ছে। রোলিং ফ্রিকশন গড়িয়ে 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 যাচ্ছে, বল যেমন রোল করতে 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 চলে যায়, রোলিং। চাকা, মোটর সাইকেলের চাকা যেমন রোল করতে করতে চলে যায়, এটা রোলিং ফ্রিকশন। তাহলে প্রথমে লেখো স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন কাকে বলে, রোলিং ফ্রিকশন কাকে বলে আমি বলেছি, আর একবার একটু ব্যাখ্যা করে বলে দেবো। তারপর চলঘর্ষণের সূত্রাবলী বলবো, চলঘর্ষণের ম্যাথামেটিক্সটা বলবো, তারপরে কিছু এটসেট্রা আলোচনা করে আজকের ক্লাস শেষ। তো দেখো চলঘর্ষণ কাকে বলে। স্লাইডিং ফ্রিকশন, চলঘর্ষণ দু প্রকার, স্লাইডিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন সম্পর্কে লিখে নাও, আমি কিন্তু একটা একটা করে লাইন করে লেখাচ্ছি, খাতায় লিখে নাও। কোনো চলিত বইয়ে এত কিছু লেখা পাবে না। ইউটিউবের সব রথী মহারথী সব রয়েছে, যারা ইতিহাস ভূগোল ছাড়া কোনো কথা কয় না, পলিটি আর ইকোনমি ছাড়া কোনো কথা কয় না। এরা অধিকাংশই কিন্তু ফিজিক্স পড়ায় না, ফিজিক্সের বইয়ের নামও বলতে পারে না। আমার কাছে না খাতা আছে না পেন আছে, বসে পড়েছি, বলে দিচ্ছি। যা বলছি সেগুলো একটু লিখে নাও, তাহলে একটা নোট হয়ে যাবে, এবং অন্য তোমাদের যারা প্রতিযোগী তাদের থেকে অনেক গুণ বেশি নোট হয়ে যাবে। আর একটা কথা চুপি চুপি বলে রাখি, যে ভিডিও ক্লাসগুলো তোমরা দেখছো, আমার নাম বলো সুজিত স্যারের কাছে পড়ি, কিন্তু ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিও না। তুমি দিলে আমার কিছু করার নেই, কিন্তু লিঙ্কগুলো যদি দিয়ে দিতে থাকো তাহলে বন্ধুর উপকার হবে। তুমি টাকা দিয়ে কিনেছো, সে এমনি এমনি দেখবে। আচ্ছা, তুমি টাকা দিয়েই হয়তো বেচে দিয়েছো, তাতে কী হবে জানো, তোমার প্রতিযোগিতাটা বাড়বে। এমনিতেই অবস্থা খুব খারাপ, কবে রিক্রুটমেন্ট হচ্ছে কবে হচ্ছে না, অল্প রিক্রুটমেন্টের পরিমাণটা প্রত্যেকবার কমে যাচ্ছে। সুজিত স্যারের ক্লাসগুলো আরেকজনের হাতে চলে যাওয়া মানে বুঝতে পারছো তো, এটুকু আশা করি বুঝেছো। অতএব এটাকে আরেকজনের হাতে না দিতে পারাটাই ভালো, নিজেরটা নিজে দেখো। চাকরি টাকরি পেয়ে যাও, তখন আবার তুমি অন্য লোকের উপকার করো, এখন করো না, কেমন? এখন একটু হিংসুটে হও, আমি একটু হিংসুটে হতে শেখাচ্ছি। তো চলো, বিসর্প চলন বাংলায় বলে, খুব সাংঘাতিক কঠিন শব্দ বিসর্প, ইংরেজিতে বলে স্লাইডিং ফ্রিকশন। তো লিখে না, অনুভূমিক তলে রাখা কোনো বস্তুর ওপর আনুভূমিকভাবে প্রযুক্ত বলের সীমাস্থ ঘর্ষণ
অতিক্রম করলে, মানে যে ঘর্ষণ করলে নড়তে শুরু করবে সেটা অতিক্রম করে বল দিয়েছি, বস্তুটি ঠিক গতিশীল হয়, তাই না? তার মানে যতটুকু বল দিলে উপক্রম করবে সেই সীমাস্থ ঘর্ষণ বলের থেকে যদি আমি বস্তুর ওপরে বেশি অনুভূমিক বল দিই তাহলে বস্তুটা গতিশীল হবে, হবে তো? এই গতিশীল অবস্থায় বস্তু এবং তলের মধ্যে, গতিশীল অবস্থায় বস্তু এবং তলের মধ্যে যে ঘর্ষণটা ক্রিয়া করে তাকেই বলা হয় স্লাইডিং ফোর্স, ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন বা বিষর্ব ঘর্ষণ। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা আবশ্যক যে বস্তুটি স্থিরাবস্থা থেকে গতিশীল করবার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, বস্তুটি গতিশীল হয়ে যাওয়ার পর সেই বলের মান কিছুটা হলেও কম, ঠিক আছে? মানে গতিশীল রাখার জন্য তুলনায় একটু কম বল প্রয়োগ করতে হয়। মানে আরেকবার বলি, প্রসঙ্গত বলে রাখি যে বস্তুটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করবার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, বস্তুটি গতিশীল হওয়ার পর সেই বলের মান কিছুটা কমালেও বস্তুটা কিন্তু সমবেগে থাকে। অর্থাৎ বস্তুটাকে গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করেছিলাম তার থেকে কম বলেই কিন্তু বস্তুটাকে গতিশীল রাখা যায়। এর কারণ হলো গতীয় অবস্থায় ঘর্ষণ কিন্তু একটু হ্রাস পায়। বস্তুর ওপরে প্রযুক্ত অনুভূমিক বলের সঙ্গে বস্তু, ঠিক আছে, এই যে হ্রাস পায়, এই জন্যই স্লাইডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটু পরিমাণে কমে গেল। রোলিং হলে আরও কমে যাবে, ঠিক আছে? বোঝা গেল কথাটা? তার মানে বোঝা গেল একবারেই সরাতে পারলেই হলো। যে কোনো জিনিস এবার টানতে পারছো না, কিন্তু একবার যদি টেনে ফেলো তখন কিন্তু তুমি টেনে নিয়ে যেতে পারবে। তার মধ্যে টেনে ফেলার আগে পর্যন্ত যে বলটা, সেটা সীমাস্থ ঘর্ষণ বল, সেইটা অতিক্রম করার পরে তুমি যদি ওটাকে সমবেগে রাখতে চাও তাহলে তুলনায় একটু কম বল দিলেও হবে। তার কারণ গতিশীল থাকার অবস্থাতে ঘর্ষণ বলের মানটা কমে যায়। তাহলে বোঝা গেল বিষর্ব ঘর্ষণ বা স্লাইডিং ফোর্স। নেক্সট হচ্ছে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। যখন কোনো বস্তু কোনো তলের উপর দিয়ে গড়িয়ে যায়, রোলিং হয়, তখন বস্তু এবং তলের মধ্যে যে ঘর্ষণ ক্রিয়া করে সেটা হচ্ছে রোলিং ফোর্স, তাই না? এখন রোলিং ফোর্স মানে বুঝতেই পারছো, রোলিং ফোর্সটা আমি আগেও বলে দিয়েছিলাম স্লাইডিং ফোর্সের তুলনায় আরেকটু কম, ঠিক আছে? কিন্তু রোলিং ফোর্সটা যখন রোল করে, তুই মনে করো একটুখানি নরম মাটির ওপর একটা চাকা, গরুর গাড়ির চাকাকে চাপিয়ে দিয়েছো, তা দেখবা যখন চাকাটা বসে আছে মাটির মধ্যে একটু দেবে গেছে আর এই চাকার সামনে একটু উঁচু হয়ে গেছে, তাই না? বুঝেছো কথাটা? চাকাটা একটা মাটির মধ্যে, মাটির উপর পড়েছে, মাটিতে চাকা একটু ঢুকে গেছে, সামনে একটু মাটি উঁচু মতো হয়ে গেছে। অর্থাৎ যখন কোনো বস্তু কোনো তলের ওপর দিয়ে গড়িয়ে যায় তখন তলের সংযোগস্থলে হয় বস্তুটির তল অথবা ভারবাহী উভয়ের খানিকটা অংশ অবনমিত হয়, ফলে আবর্তনশীল বস্তুর ঠিক সামনে তলটি কিছুটা উত্থিত হয়ে একটা শৈলশিরা তৈরি করে। এই শৈলশিরার বস্তুটি আবর্ত ঘর্ষণ প্রয়োগ করার জন্য সামনের দিকে যেতে বাধা দেয়, ঠিক আছে? এবং এটা কিন্তু রোলিং ফ্রিকশনের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ। বোঝাতে পারলাম না? ধরো একটা গোল কিছু তোমার তলের উপর দিয়ে রোল করে যাবে, তাহলে তো নর্মালি রোল করে যাবে, ঘর্ষণ তো খুবই কম। কিন্তু যদি যে তলের ওপর দিয়ে যাচ্ছে সেই তলের মাটিটা নরম হয়, দেখো একটা ছবি আসছে এখানে, সেটা যদি নরম হয় তাহলে চাকাটা একটুখানি বসে যাবে, বসে যাওয়ার পরে কি সামনে একটু মাটি উঁচু হয়ে যাবে না? তাহলে সেইটা তো একটা শৈলশিরার মতো তৈরি হয়েছে, শৈলশিরা মানে একটা উঁচু জায়গা, সেই উঁচু জায়গাটা কিন্তু চাকাকে রোল করতে বাধা দেয়। সেই জন্য রোলিং ফ্রিকশনের সময় আমাকে খেয়াল রাখতে হবে যে তলের ওপর দিয়ে যাচ্ছে সেইটা যদি হার্ড হয়, খুব শক্ত হয়, তাহলে কিন্তু রোলিং ফ্রিকশনটা অনেকাংশে কমে যাবে। কিন্তু যদি নরম হয় তাহলে নরম হলে কিন্তু রোলিং ফ্রিকশনটা অনেকাংশে বেড়ে যাবে। বোঝা গেল কি গেল না? পরিষ্কার হলো? দেখো ছবিতে দেখো যে যেহেতু একটা চাকা একটু বসে যাচ্ছে সেই জন্য সাইকেল বা টায়ারের চাকায় যদি আমি পাম একটু কম থাকে, পাম কম থাকার ফলে বুঝেছে কথাটা, চাকা বসে যাওয়ার পর দেখবা দুটো চাকার মাঝখানে বসে যাওয়ার ফলে একটু উঁচু হয়ে গেছে দুপাশটায়, একটা শৈলশিরা তৈরি করেছে, তখন কিন্তু চালাতে কষ্ট হয় সাইকেল বা মোটর সাইকেল হলে তেল বেশি পড়ে। বুঝেছো কথাটা? কিন্তু যদি খুব হার্ড পাম দিয়ে নাও তার মানে কেন আমার গোল থাকছে, তাহলে কি রোলিং ফ্রিকশনটা কমে যায়, সেইটাও কিন্তু একটা কারণ।
মাটি যেমন নরম, মানে দুটো তলের মধ্যে একটা যদি একটু নরম হয়ে যায় তাহলেই কিন্তু রোলিং ফ্রিকশনটা বেড়ে যাবে। ধরো মাটিটা শক্ত না, একটু কাদা কাদা, তার মানে বসে যাওয়ার জন্য রোলিং ফ্রিকশন বেড়ে যাবে। আবার মনে করো চাকাটা নরম, মানে পাম একটু কম আছে, তাহলে সেখানে একটুখানি শৈলশিরা তৈরি হয়ে যাবে, একটুখানি উত্থিত হয়ে যাবে, সেই উত্থিত হওয়ার জন্য চলতে সমস্যা হবে। এই জন্য সাইকেলে পাম কম থাকলে আমাদের একটু চালাতে সমস্যা হয়। স্যার আপনি এটাও খেয়াল করেছেন? না, তুমি খেয়াল করোনি, আমি তো তোমাকে শুধু মনে করাচ্ছি, সব তুমি খেয়াল করেছো। এই জন্য সাইকেলের চাকার পাম্প কম থাকলে রোলিং ফ্রিকশনটা বেড়ে যায় বলে সে একটু কষ্ট হয়। ঠিক আছে, বোঝা গেল কথাটা? পরিষ্কার হয়েছে? নেক্সট, এই জন্যই সব সময় হার্ড পাম্প দিয়ে নেবে। মোটর সাইকেলে হার্ড পাম্প রাখবে, সাইকেলের চাকায় হার্ড পাম্প রাখবে, তাহলে কি রোলিং ফ্রিকশনটা কম হবে। রোলিং ফ্রিকশনটা এমনিতেই কম, ওই পাম্প কম থাকলেই বেড়ে যায়। তাহলে চলঘর্ষণ মানে স্লাইডিং ফ্রিকশন অ্যান্ড আবর্ত রোলিং ফ্রিকশন দুটোকে একসঙ্গে চলঘর্ষণ বলে। এই চলঘর্ষণেরও 3টে সূত্র আছে, লিখে নাও। সূত্র নাম্বার 1, চলঘর্ষণের সূত্রাবলী। 1 নম্বর, পরস্পর সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে চলঘর্ষণ বলের মান অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতি হয়। ঠিক আগের মতো, বস্তু যদি ভারী হয় তাহলে ঘর্ষণ বেশি হবে। পরস্পর সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে যে চলঘর্ষণটা ক্রিয়া করে সেইটা বস্তুর লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতি হয়। অর্থাৎ বস্তুর ভর যদি বৃদ্ধি পায়, ওজন যদি বৃদ্ধি পায়, তাহলে ঘর্ষণ বলও বেশি পাবে। ঠিক আছে, ভর বৃদ্ধি পেলেই হবে না, কিন্তু ওজন বৃদ্ধি পেতে হবে। মানে যদি চাঁদে নিয়ে যাও তাহলে একটু ভারী বস্তু ঠেলা সোজা, কারণ ওরা আবার অভিকর্ষ যে বল কম, সেই জন্য আমি ওজন কথাটা বলছি, ভর বলছি না, কিন্তু ওজন বেশি হতে হবে। ক্লিয়ার? আবার বৃহস্পতি তুমি নিয়ে যাও, কোনো বস্তুকে বৃহস্পতিকে থেকে ঠেলা খুব মুশকিল, তার কারণ ওর ওজন বেড়ে যাবে, ঘর্ষণ বেড়ে যাবে। সেখানে সংস্পর্শে যুক্ত থাকা দুটি তলের মধ্যে চলঘর্ষণ বলের মান অভিলম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। আর 2 নম্বর হচ্ছে সূত্র নম্বর 2, চলঘর্ষণ বলের মান সংস্পর্শ থাকা দুটি তলের প্রকৃতির ওপরে নির্ভর করে, তাদের ক্ষেত্রফলের ওপরে নির্ভর করে না। আর 3 হচ্ছে তল দুটির আপেক্ষিক বেগের একটি নির্দিষ্ট সীমার মধ্যে, তল দুটির আপেক্ষিক বেগের একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলঘর্ষণ বলের মান তল দুটির আপেক্ষিক বেগের ওপরে নির্ভর করে না। ঠিক আছে, এটা হচ্ছে 3rd সূত্র। তাহলে একই রকমভাবে আমরা একটু চলো ম্যাথামেটিক্স করে নিই, ওই আগের ম্যাথামেটিক্সের মধ্যে সেম ম্যাথামেটিক্স। এবার শুধু ওই যেহেতু কাইনেটিক ফ্রিকশন বলছি, আগে স্ট্যাটিক ফ্রিকশনে এস লিখেছিলাম, এবার একটু পায়ের কাছে কে লিখব। স্ট্যাটিক ফ্রিকশন, দেখো একটা ব্লক রয়েছে, সেই ব্লকের ওজন বল ডাব্লিউ এমজি। ঠিক আছে, এবার যেহেতু স্লাইডিং মানে চলছে, মনে করো বস্তুটা ভি বেগে চলছে, দেখো ভি বেগে চলছে, ছবিতে দেখা যাচ্ছে। আর হচ্ছে ফ্রিকশনাল রিয়াকশনাল ফোর্স। আর এফকে হচ্ছে কি? এফকে হচ্ছে ফ্রিকশনাল কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সটা কী হবে? আর এর সঙ্গে সমানুপাতি হবে। ক্যাপিটাল আর মানে রিয়াকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু আর। ফ্রিকশনাল ফোর্সের প্রপোর্শনাল সাইনটা তুলতে গেলে কী করতে হবে? একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন তুলতে গেলে কী করতে হয়? একটা মিউ নিয়ে আসতে হবে। মিউ একটা কনস্ট্যান্ট, একটা মিউ হচ্ছে ধ্রুব রাশি। এখানে আমি দেখো মিউ কে লিখেছি, আগেরটা মিউ এস লিখেছিলাম, এটা মিউ কে লিখেছি। এই মিউ এস একটা রাশি যার মাত্রা নেই, একক নেই। কেন নেই? এটা কিন্তু আমি আগে বলে দিয়েছি আগের বার। এবার কমেন্ট বক্সে কমেন্ট করো কেন নেই। তার কারণ দুটো বলের অনুপাত। আর আমি আগেই বলে দিয়েছি যে মিউ কে মানে চলঘর্ষণের গুণাঙ্ক সবসময় স্থিত ঘর্ষণ মিউ এস এর তুলনায় কম। ঠিক আছে, এটাও কিন্তু বলে দিলাম। এই হচ্ছে অনেকখানি পড়া, 4-5টা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এখন আমার এই পড়াতে গিয়ে মনে হলো ওই কথাটা তো বলা হয়নি। সেখানে এরকম 4-5টা কথা আমি একটুখানি বলে দেবো, তারপরেই ভিডিওটা শেষ হয়ে যাবে। এমনিতে দুপাশে দুটো 1000 পাওয়ারের লাইট জ্বলছে, তো খুব কষ্টে আছি। কিন্তু এই যে তোমরা এত শ্রদ্ধা করো, এত ভালোবাসো, সারা রাজ্য জুড়ে সুজিত স্যারের নাম, এই জন্যই এত পরিশ্রম করতে ইচ্ছে হয়। গুরুদক্ষিণা পেয়েছি যে, না চাকরি পেলে গুরুদক্ষিণাটা আরও বেশি পাওয়া হবে। ওকে চলো বলো, কোয়েশ্চেন বলো। গাড়ির চাকা টায়ার রাবার দিয়ে তৈরি হয়, লোহা দিয়ে তৈরি হয় না কেন? বলে দিয়েছি, গাড়ির টায়ার লোহা দিয়ে তৈরি হয় না, তার কারণ লোহা এবং রাস্তার মধ্যে যে লোহার সঙ্গে রাস্তার যে ঘর্ষণ বল, তাই তো, ঘর্ষণ বলের মান রাবার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল অপেক্ষা বেশি হয়ে যায়। ঠিক আছে, রাবার
এর সঙ্গে ঘর্ষণ বলের থেকে লোহার সঙ্গে রাস্তার ঘর্ষণ বলটা বেশি হয়ে যায়, তাই জন্য গাড়ির টায়ার আমরা রাবার দিয়ে তৈরি করি, আর ঘর্ষণ নিয়ে আসার জন্য ওটাকে একটু খাঁচকাটা করে নিই, যাতে করে এক্সট্রা ফ্রিকশানটা চলে আসে। ঠিক আছে? গাড়ির চাকা গোল করা হয় কেন? যাতে করে রোলিং করা যায়। আমরা জানি যে কটা ফ্রিকশান সুজিত স্যার এতদিন আমাদের পড়ালো, সেই কটা ফ্রিকশান এর মধ্যে রোলিং ফ্রিকশানটা সবচেয়ে কম, মিনিমাম রোলিং ফ্রিকশানটা হচ্ছে মিনিমাম। সেই জন্য আমরা গোল করি যাতে রোল করে যেতে পারে। মোটর গাড়িতে আমরা খাঁচকাটা রাখি কেন টায়ারে? যাতে করে ঘর্ষণটা আসে, গাড়ির স্লিপ কেটে না চলে যায়। বালিতে আমাদের হাঁটতে অসুবিধা হয় কেন? তার কারণ বালির মধ্যে আমাদের পা বসে যায়, আমাদের প্রতিক্রিয়া কম হয়, আর প্রতিক্রিয়া কম হয়ে গেলেই আমাদের ঘর্ষণ বলটা কমে যায়, আর ঘর্ষণ বলটা কমে গেলেই আমরা গ্রিপ পাই না, আর গ্রিপ পাই না বলেই আমাদের নর্মাল চলতে যেরকম সুবিধা হয়, এখানে চলতে ততটাই অসুবিধা হয়। বসে যাচ্ছে, তাই না? ওই জন্য প্রতিক্রিয়া বলটা কমে যাচ্ছে, পা বসে যায় তো প্রতিক্রিয়া বলটা কমে যায়, প্রতিক্রিয়া বল কমে গেলেও ঘর্ষণও কমে যাবে, ঘর্ষণ কমে গেলে আমাদের হাঁটতে অসুবিধা হবে। গাড়ির টায়ারে সব সময় হার্ড পাম্প দিয়ে রাখা উচিত কেন? তার কারণ কম পাম্প দিলে রোলিং ফ্রিকশানের ওই যে দুপাশে দুটো শৈলশিরা তৈরি হয়ে যাবে, বসে যাবে চাকাটা একটু, তার জন্য ওটা, তাই তো রোলিং ঘর্ষণটাকে একটু বাড়িয়ে দেবে, সেই জন্য আমরা একটু বেশি করে পাম্প দিয়ে রাখি। পাহাড়ি অঞ্চলে চলার সময় নর্মালি আমরা করি কি, বরফের উপর বালি ছড়াই কেন? তখন বরফের সঙ্গে টায়ারের ফ্রিকশান একেবারে নেই, স্লিপ কেটে যেতে পারে, ওর ওপরে বালি দিয়ে দিলে একটুখানি ঘর্ষণ বা ফ্রিকশানটা আসে, গাড়িটা অন্তত চলতে পারে। সেই বিস্তর 1 ঘন্টার বেশি সময় ধরে আমার কাছে ক্লাস করলে ফ্রিকশান, খাতা পেন নিয়ে বারবার এটাকে লেখো, অনেক কিছু ইনফরমেশনস লিখে দিয়েছি, সেগুলো লেখো, রাইট ডাউন করো। ঠিক আছে? আর যেটা বললাম, নিজে নিজে দেখো, লিঙ্ক কাউকে দিও না, প্রতিযোগিতা বাড়িয়ে কোনো লাভ নেই। নোট তৈরি করতে গেলে কি করতে হবে? যে কোনো একটা ক্লাস 11-12 বাংলা বইকে ফলো করো, আমার নোটটাকে আমি যে পরিমাণ পড়িয়ে দিয়েছি সেই কথাগুলোকে খাতায় লিখে নিলেও যে পরিমাণ নোট তৈরি হয়ে যাবে, সেটাও একটা ভালো নোট তৈরি হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে ভিডিওটাকে আরও 5-6 বার দেখো, দেখা হয়ে গেলে টাটা ম্যাগ্রো হিল, আরিহান্ত, কিরন্স, লুসেন্ট, যে বই পাওয়া যায় তাদের এমসিকিউগুলোকে যত পারো কষো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই রকম ভিডিও সব সাবজেক্টের পেতে গেলে কি করতে হবে? একটা ফোন নাম্বার যাচ্ছে, এই ফোনে কল করতে হবে। কল করে নেওয়ার পর আমাদের সেক্রেটারিকে জিজ্ঞেস করতে হবে বাকি যে সাবজেক্টের ভিডিও আমরা পেতে চাই, সুজিত দেবনাথ স্যার যেটাতে পড়িয়েছেন, সুজিত দেবনাথ স্যারের ভিডিওটা আমরা পেতে চাই, তাহলে কি করতে হবে ওনারা বলে দেবেন। আর আমাকে ফেসবুকে খুঁজে পাওয়াটা খুব ইজি ব্যাপার। ফেসবুকে গিয়ে আমাকে সুজিত দেবনাথ বলে সার্চ দাও, সুজিত দেবনাথ বলে সার্চ দিলে তোমরা অনায়াসে আমাকে পেয়ে যাবে। ফলো করে রাখো। ভীষণ ভালো থাকো, খুব ভালো থাকো, বড় হও, আশীর্বাদ করি। খুব শীঘ্রই পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত টাটা, বাই।